ওই ছেলে এদিকে আয়। কি বলি, কানে যাচ্ছে না তোর? জি, আমাকে বলছেন আপনি? তো তুই ছাড়া এখানে কে আছে? হ্যাঁ বলুন। কলেজে নতুন নাকি তুই? হ্যাঁ, কেন বলেন তো? কারণ কলেজে যারা নতুন আসে তারা আমাকে সালাম দিয়ে ক্লাসরুমে যায়, আর তুই কি না আমাকে সালাম না দিয়ে ক্লাসরুমে ঢুকছিস? পিয়াস কলেজে নতুন স্যার, আজকে কলেজে প্রথম এসেছে, তাই পুরো কলেজটা ঘুরে ঘুরে দেখছিল। তখনই পেছন থেকে একটা মেয়ে পিয়াসকে ডেকে এই কথাগুলো বলে ওঠে। একটু পর তাদের সামনে কলেজের প্রিন্সিপাল আসে আর পিয়াসকে দেখিয়ে বলতে লাগে, মা মেঘা, এটা হচ্ছে তোদের নতুন পিয়াস। বাবার মুখ থেকে এরকম কথা শুনে মুহূর্তেই অবাক বনে যায় মেঘা। পরক্ষই নিজেকে সামলে নিয়ে মেঘা বলতে লাগে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? হঠাৎ পিয়াস মেঘার মুখ থেকে এরকম কথা শুনে ভরকে যায়। পরক্ষই নিজেকে সামলে নিয়ে বলতে লাগে, স্যার, তাহলে ক্লাসে চলেন। ক্লাসে ঢুকে ছাত্রছাত্রীদের সাথে পরিচয় পর্বটা আগে সেরে নেই। পিয়াস প্রিন্সিপালকে উদ্দেশ্য করে কথাগুলো বলে ওঠে। পরক্ষই প্রিন্সিপাল একটু রেগে গিয়ে পিয়াসকে বলতে লাগে, আমি তোমাকে না কতবার করে বলেছি তুমি আমাকে স্যার বলবে না, আঙ্কেল বলবে। ও ওকে স্যার, সরি আঙ্কেল। হঠাৎ করে এরকম কথা শুনে হাসতে লাগে প্রিন্সিপাল। পরক্ষই নিজেকে সামলে নিয়ে মেয়েকে উদ্দেশ্য করে বলতে লাগে, শোন মেঘামা, তোর সম্পর্কে অনেক স্যার আমাকে রিপোর্ট করেছে, কিন্তু আমি তোকে কিছু বলিনি। আর এটা হচ্ছে আমার বন্ধুর ছেলে, আফজাল চৌধুরীর ছেলে। তোকে যে মাঝে মাঝে বলতাম না আমার একটা বন্ধু আছে যার নাম আফজাল, এইটা তারই ছেলে। ছেলেটাকে কখনো বিরক্ত করবি না তো পড়াশোনার বাইরে। তারপর সেখান থেকে মেঘা তার ক্লাসরুমে চলে যায়। অন্যদিকে পিয়াস আর প্রিন্সিপাল স্যার প্রত্যেকটি ক্লাসরুমে গিয়ে পরিচয় করিয়ে দিয়েছে। একটু পর মেঘাদের ক্লাসে প্রবেশ করে পিয়াস আর প্রিন্সিপাল স্যার। তখনই মেঘার পাশ থেকে একটি মেয়ে পিয়াসের দিকে অপরূপ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলতে লাগে, দেখ মেঘা, স্যারটা কি হ্যান্ডসাম। আমি তো মনে মনে ভেবে ফেলেছি ওই ছেলেটাই আমার বাচ্চার বাবা হবে। এরকম কথা শুনে মেঘা মুচকি হেসে ওঠে। পরক্ষই নিজেকে সামনে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পিয়াসের দিকে তাকায়। তখনই মেঘার পাশ থেকে মেঘার আরেকটি বান্ধবী বলতে লাগে, তুই কি বলিস না বলিস, একে তো আমি প্রথম দেখেছি। এই হবে আমার বয়ফ্রেন্ড আর তোদের ভাইয়া। সো এখন থেকে ভাইয়ার নজরে দেখবি, অন্য কোনো নজরে তাকালে তোদের চোখ উপড়ে ফেলবো কিন্তু আমি। মেয়েগুলোর এরকম কথা শুনে চট করে রেগে যায় মেঘ। মুহূর্তে রেগে গিয়ে মেঘা মেয়েগুলোর উদ্দেশ্য করে বলতে লাগে, থামবি তোরা? সে তখন থেকে কি শুরু করেছিস? একটা স্যারকে নিয়ে পড়ে আছিস তোরা? কলেজে কত সিনিয়র জুনিয়র ভাইয়েরা আছে, তাদের দিকে নজর দে। সিনিয়র জুনিয়র দিয়ে কি করব? আমার একেই লাগবে যে কোনো মূল্যে। আচ্ছা বোন, তুই ওকে নিস, তোর কাজে কেউ ব্যাঘাত করাবে না, তো এখন তো চুপ থাক। মেঘার মুখ থেকে এরকম কথা শুনে মুহূর্তে মেঘার বান্ধবীরা বোকা বনে যায়। পরক্ষই নিজেকে সামলে নিয়ে স্যারের কথাগুলো শুনছে। অন্যদিকে পিয়াস ক্লাসরুমে এসে প্রত্যেকটা ছাত্রকে উদ্দেশ্য করে বলতে লাগে, আজকে তোমাদের কোনো ক্লাস নেব না আমি। আজকে এসেছি তোমাদের পরিচয় জানার জন্য। তারপর সকল ছাত্রছাত্রীরা নিজেদের পরিচয় জানায় পিয়াসকে। সকলের পরিচয় দেওয়া শেষ হলে তখনই পাশ থেকে মেঘার বান্ধবী উঠে বলতে লাগে, স্যার, আপনি আমাদের পরিচয় নিলেন, কিন্তু আপনার পরিচয়টা তো দিলেন না আমাদেরকে। মেয়েটির মুখ থেকে এরকম কথা শুনে মেয়েটির দিকে তাকিয়ে পিয়াস বলতে লাগে, আমার নাম পিয়াস আহমেদ। আমি পেশায় একজন শিক্ষক, আর আমার বাসা সিরাজগঞ্জ। এটুকুই জানলে তোমাদের চলবে, আর কিছু জানতে হবে না। তারপর পিয়াস ক্লাসরুম থেকে বেরিয়ে এসে টিচার্স রুমে গিয়ে বসে পড়ে। পিয়াস উপর দিক তাকিয়ে কি যেন ভাবছে। অমনি একটা স্যার এসে পিয়াসকে বলে ওঠে, কি স্যার, কি হয়েছে? প্রথম দিন ক্লাসে গিয়েই বিরক্ত হয়ে গেলেন নাকি? পিয়াসের ভাবনা চেক করে লোকটির বলা কথা শুনে পরক্ষই উপর দিক থেকে দৃষ্টি সরিয়ে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলতে লাগে, না স্যার, আসলে তেমন কোনো বিষয় না। তারপর পিয়াসের কাছ থেকে স্যার চলে যায়। এভাবে কেটে যায় দিনটা। কলেজ শেষ হওয়ার পর পিয়াস হাঁটতে লাগে তার বাসার উদ্দেশ্যে। অমনি পিয়াসের সামনে এসে একটা গাড়ি ব্রেক করে। গাড়ি থেকে বের হয় মেঘা। মেঘা এসে পিয়াসের সামনে দাঁড়িয়ে বলতে লাগে, প্লিজ 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 স্যার, আমি যে আপনার সাথে বেয়াদবিটা করেছি তা কখনোই আমার বাবাকে বলবেন না প্লিজ। তোমার বলতে হবে না,
আমি এমনিতেই তোমার বাবাকে বলতাম না। আর হ্যাঁ, আজ থেকে প্রত্যেকটা স্যার ম্যাডামকে তুমি সম্মান করবে, আর ছাত্র ছাত্রীদেরকেও। ওকে স্যার, এখন থেকে কাউকে আর ডিস্টার্ব করব না। তারপর পিয়াস সেখান থেকে তার বাসায় চলে যায়। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে খাবার টেবিলে চলে যায়। খাবার টেবিলে গিয়ে দেখে তার বাবাও আছে সেখানে উপস্থিত। তখন পিয়াসের বাবা পিয়াসকে উদ্দেশ্য করে বলতে লাগে, কী রে বাবা, কেমন কাটলো তোর কলেজের প্রথম দিন? বাবা মোটামুটি ভালোই। আর কোনো সমস্যা হলে তুই তাহলে আমার বন্ধুকে বলিস, নিশ্চয়ই সে সলভ করবে। তারপর পিয়াস বাবার সাথে ভাত খেতে খেতে আরও কিছু কথা বলে। খাওয়া শেষ করে তার রুমে চলে যায়। এবার আসেন আপনাদেরকে আমাদের নায়কের সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক। নায়কের নাম পিয়াস আহমেদ। সে আফজাল উদ্দিনের একমাত্র ছেলে। ছোট থেকে তার ইচ্ছা ছিল শিক্ষক হওয়ার, আর আছে শিক্ষক। অন্যদিকে আমাদের গল্পের নায়িকার নাম মেঘা, যে কিনা ইমরান চৌধুরীর একমাত্র মেয়ে। আমাদের গল্পের নায়িকা হচ্ছে স্কুলের গুন্ডি মেয়ে। মেঘা শুধু তার বাবার নাম কি অপব্যবহার করে, স্কুলে আসা প্রত্যেকটি ছেলেমেয়েকে অপমান আর মারধরও করে। এবার আসেন গল্পে ফিরে আসা যাক। পিয়াস রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কিচেন রুমে এসে তার মাকে বলে, মা, এক কাপ কফি বানিয়ে দিও তো। যা গিয়ে তোর বাবার সাথে বস, আমি কফি বানিয়ে দিয়ে আনছি। তারপর পিয়াস বসের রুমে গিয়ে তার বাবার সাথে বসে থেকে টিভিতে খবর দেখছিল। একটু পর পিয়াসের মা হাতে করে একটা ট্রেতে কফি আর চা নিয়ে আসে। পিয়াসের বাবার অনেক পছন্দ চা, তাই পিয়াসের বাবা কফি খায় না, চা খায়। তখন পিয়াসের বাবার দিকে চা এগিয়ে দিয়ে পিয়াসের মা বলতে লাগে, ছেলে তো আর বেকার নেই, কলেজের শিক্ষক। তাই বলছিলাম যে তুমি একটা কাজ করো, পিয়াসের জন্য ভালো একটা মেয়ে দেখো, ওর সাথে বিয়ে করিয়ে দেই। মায়ের মুখ থেকে এরকম কথা শুনে মুহূর্তেই বোকা বনে যায়। নিজেকে সামলে নিয়ে পিয়াস বলতে লাগে, আমার বিয়ে নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না, সময় হলে আমি তোমাদেরকে বলবো। তা তোর সময়টা হবে কবে, বলবি আমাকে? আরে মা, হঠাৎ করে তোমরা আমার বিয়ের পিছে পড়লে কেন? আমি কি না করেছি বিয়ে করব না? কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। তোকে অনেক সময় দিয়েছি, আর সময় দেব না। তোর যদি পছন্দ করা কোনো মেয়ে থাকে তাহলে আমাদেরকে বল, না হলে আমাদেরকে পছন্দ করা মেয়েকে তোর বিয়ে করতে হবে। তোমাদের যা ইচ্ছা তাই করো। কথাটা বলেই পিয়াস সেখান থেকে চলে যায় তার রুমে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। কলেজে গিয়ে পিয়াস কলেজের গেট দিয়ে কলেজে প্রবেশ করতে যাবে। তখনই মেঘা আর তার বান্ধবীরা পিছন থেকে পিয়াসকে ডাকতে লাগে। স্যার, ওই স্যার। পিছনে ফিরে তাকিয়ে দেখে মেঘা আর তার বান্ধবীরা পিয়াসকে উদ্দেশ্য করে বলছিল কথাগুলো। মুহূর্তে রেগে যায় পিয়াস। মেঘাদের কাছে গিয়ে বলতে লাগে, তুমি না কালকে আমার কাছ থেকে ক্ষমা চাইলে, আর তুমি আজকে গিরগিটির মতো রং বদলিয়ে আমার সাথে বা তুমি করছো। এখন যদি তোমার বাবাকে এসব কথাগুলো বলি তখন কেমন হবে? জান বলেন, তাতে কি হবে আমার? আর যদি বাবাকে গিয়ে এইসব কথা বলেন তাহলে কিন্তু আপনার অনেক খারাপ হবে। তুমি আমাকে কি করবে? তা আপনি একবার বাবার কাছে গিয়ে আমার নামে নালিশ দিয়েই দেখেন, তারপরে কি করি তারপর না হয় দেখবেন। পিয়াস মেঘার সাথে আর কোনো কথা না বাড়িয়ে টিচার্স রুমে গিয়ে বসে পড়ে। তারপর পিয়াস তার ক্লাসে চলে যায়। ক্লাস শেষ করে এসে টিচার্স রুমে বসতে যাবে, তখন কেরানি এসে পিয়াসকে উদ্দেশ্য করে বলতে লাগে, স্যার, আপনাকে প্রিন্সিপাল স্যার ডাকছে। পিয়াস পিছনে তাকিয়ে দেখে কেরানি তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে। পরক্ষই নিজেকে সামলে নিয়ে কেরানিকে উদ্দেশ্য করে পিয়াস বলতে লাগে, আবারও স্যার বললেন আপনি? সরি বাবা। তারপর পিয়াস কেরানির সাথে আরও কিছু কথা বলে প্রিন্সিপালের রুমের উদ্দেশ্যে রওনা হয়। প্রিন্সিপালের রুমের সামনে গিয়ে পিয়াস বলতে লাগে, স্যার আসতে পারি? আমি তোমাকে কালকে না বললাম ছাড় না, আঙ্কেল বলবে তাহলে আবার। আর হ্যাঁ, আসো। সরি আঙ্কেল। তোমাকে ডেকেছি বাবা একটা প্রয়োজনে কথা বলার জন্য। আমি জানি আমার মেয়ে প্রত্যেকটা ছেলেকে বিরক্ত করে, ইভেন 2 দিন হলো তোমার সাথে বেয়াদবি করেছে। কি করব বাবা, ওকে যদি তোমার সামনে কিছু বলি তাহলে দেখবে বাসায় গিয়ে ভাঙচুর করছে। তাই আর ওকে তেমন কিছু বলি না। তুমি মেঘার কথায় কিছু মনে করো না। তারপর পিয়াস প্রিন্সিপাল স্যারের সাথে আরও কিছু কথা বলে টিচার্স রুমে গিয়ে বসে পড়ে। তারপর পিয়াস স্কুল থেকে বের হতেই মেঘা আর তার বান্ধবীরা এসে পিয়াসকে পানিতেই ভিজিয়ে দেয়। মুহূর্তে রেগে গিয়ে মেয়েগুলোকে বলে ওঠে, কি হয়েছে তোমাদের? তোমরা আমার সাথে এরকম করছো কেন? আর আমি
তোমাদের স্যার, তোমরা কি তা ভুলে গেছো? আপনি আমাদের কচুর স্যার, আর আপনাকে স্যার বলে মারলে তো। তখন পিয়াস ওখান থেকে একটা গাড়ি নিয়ে সোজা বাড়িতে চলে আসে। বাড়িতে এসে শুধু তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ভাবতে লাগে। অনেক সহ্য করেছি আর না, এখন থেকে মেয়েটাকে উচিত শিক্ষা দিতে হবে। তারপর পিয়াস ঘুমিয়ে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে কিচেন রুমের সামনে গিয়ে তার মাকে উদ্দেশ্য করে বলে, মা, একটা কফি করে দাও তো। আচ্ছা, তুই তোর বাবার কাছে গিয়ে বয়, আমি কফি নিয়ে আসছি। তারপর পিয়াস বসের রুমে গিয়ে তার বাবার সাথে বসে টিভিতে খবর দেখছে। একটু পর তার মা ট্রেতে করে কফি আর তার বাবার জন্য চা নিয়ে আসছে। কফি নিয়ে এসে পিয়াসের হাতে দিয়ে পিয়াসের মা থেকে একটা ছবি বের করে পিয়াসের হাতে দেয়। পিয়াস ছবিটা না দেখে বলতে লাগে, এটা কি মা? তোর জন্য আমরা মেয়ে পছন্দ করেছি, এটাই সেই মেয়ের পিক। আমরা জানি তোরও পছন্দ হবে মেয়েটাকে। আমি বলছি বিয়ে করব না, তোমরা জোর করে বিয়ে করাও, তাহলে তোমরাই দেখো, আমার দেখা লাগবে না। কথাটি বলে রাগ দেখে পিয়াস সেখান থেকে চলে যায়। তারপর তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। কলেজে যেতেই কালকের মতো পিছন থেকে ডাকতে লাগে, মেঘা। এটাকে কোনো কর্ণপাত না দিয়ে টিচার্স রুমে চলে যায়। অন্যদিকে মেঘার বান্ধবী মেঘাকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি রে, আজকে স্যারের কি হলো? এত করে ডাকলাম কিন্তু ডাকের কোনো কর্ণপাতই দিল না সে। কালকে সেটাকে এইভাবে সবার সামনে অপমান না করলেই পারতাম। ছাড়, হয়তো এইভাবে অপমান করা আমাদের উচিত হয়নি। চল, আজকে ক্লাস করব, ক্লাসরুমে চল। তারপর তারা ক্লাসরুমের দিকে অগ্রসর হয়। তখনই পিয়াস ক্লাসে প্রবেশ করে। সেখানে থাকা সকল মেয়েগুলো হাঁ করে তাকিয়ে আছে। জিম করার সুদর্শন একটা বডি, দেখতে একদম নায়কের থেকে কম না। অমনি মেঘার পাশে থাকা বান্ধবীটি মেঘাকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখ স্যারটা কি স্মার্ট অ্যান্ড হট। এরপর থেকে কোনো স্যারের ক্লাস না করলে আমি কিন্তু এই স্যারের ক্লাস করব। তোরা কি বলিস? মেঘার বান্ধবীর কথাই মেয়েদের প্রত্যেকটা বান্ধবী শেয়ার জানায়, শুধু মেঘা বাদ। তাদের মাঝে এরকম কথা বলা দেখে পিয়াস বলে ওঠে, এই তোমরা দাঁড়াও। হঠাৎ এরকম কথা শুনে মুহূর্তে বোকা বনে যায় মেঘা। তারপর স্যারের প্রশ্নের আনসার দেওয়ার জন্য মেঘা আর তার বান্ধবীরা দাঁড়ায়। পরক্ষই পিয়াস মুচকিয়ে হেসে মেঘা আর মেঘার বান্ধবীদেরকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোমাদেরকে তো কখনো ক্লাসে দেখি না, শুধু গুন্ডামি আর মাস্তানি করে বেড়াও। ক্লাস করতে মন না চাইলে ক্লাসে আসবে না, বের হও ক্লাস থেকে। স্যারের মুখ থেকে এরকম কথা শুনে মুহূর্তে বোকা বনে যায় মেয়েটা। ক্লাসের মাঝে অনেকগুলো মেয়েকে দেখে আর কিছু না বলে মেঘা আর তার বান্ধবীরা ক্লাসের বাইরে বের হয়ে যায়। তারপর পিয়াস কলেজ শেষ করে বাইরের উদ্দেশ্যে রওনা হয়। অমনি মেঘা আর তার বান্ধবীরা পিয়াসের পথ আটকে বলতে লাগে, আজকে কাজটা মোটেও ঠিক করেননি আপনি স্যার, এর প্রতিশোধ আমি নেব। মেঘা আর তার বান্ধবীদের কথাই কোনো কর্ণপাত না দিয়ে সেখান থেকে গট করে চলে যায় পিয়াস। তারপর বাসে গিয়ে রুমে চলে যায়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে পিয়াস ফ্রেশ হয়ে রুমে শুয়েছিল। তখনই তার মা পিয়াসকে উদ্দেশ্য করে বলতে লাগে, কালকে আমরা মেয়ে দেখতে যাব, আর তোকেও যেতে হবে। বিকেলে মেয়ে দেখতে যাব, তাহলে তুই কলেজ থেকে একটু আগেই চলে আসিস। আগেও বলছি, পরেও বলছি, আমি বিয়ে করতে চাই না। তোমরা আমাকে জোর করে বিয়ে করা, তোমরাই গিয়ে মেয়ে দেখো, আমার দেখা লাগবে না। কথাটি বলে ফোন নিয়ে পিয়াস সাথে চলে যায়। সাথে গিয়ে তার ছোটকালের বন্ধু রিহানকে ফোন করে। রিহান হঠাৎ তার বন্ধু পিয়াসের ফোন পেয়ে রিসিভ করে বলতে লাগে, কিরে পিয়াস, কেমন আছিস তুই? এই তো আছি রে, মোটামুটি। কেন, তোর আবার কি হলো? এইরকম ভাবে কথা বলছিস কেন? আম্মু আব্বু বিয়ের জন্য অনেক প্রেশার দিচ্ছে। ইভেন তারা মেয়েও ঠিক করে ফেলেছে। কোন মেয়ে কি করে, দেখতে কেমন তাও জানি না। একবার ফটো দিয়েছিল দেখার জন্য, তখন আমি বিরক্ত হয়ে ফটোটা দেখিনি। আঙ্কেল আমাকেও ফোন করেছিল তোকে বোঝানোর জন্য। আর চিন্তা করিস না, আঙ্কেল আন্টির পছন্দ এমনিতে অনেক ভালো, তো তার ছেলের বউ অবশ্যই ভালোই আনবে তারা। না রে, তেমন কোনো কথা না। আমি বলতে চাচ্ছি যে এখন আমি বিয়ে করব না, কিছুদিন পর, যেমন একটা বছর পর। কিন্তু মা বাবা আর শুনলো কই, তার জন্যই মা বাবার উপর একটু রেগে আছি। তারপর পিয়াস রিহানের সাথে আরও কিছু কথা বলে ফোন কেটে দিয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালবেলা প্রতিদিনের নাই ফ্রেশ হয়ে কিচেনের রুমের সামনে গিয়ে মাকে কফি দিতে বলে বাবার কাছে গিয়ে বসে থেকে খবর দেখছিল। তখনই পিয়াসের মা ট্রেতে করে কফি আর চা নিয়ে আসে।
কফিটা পিয়াসের দিকে বাড়িয়ে বলতে লাগে। শোন, কালকে তো তোকে বললামই আজকে একটু তাড়াতাড়ি করে আসিস কলেজ থেকে, মেয়ে দেখতে যাব। আর পারলে কালকেই বিয়ের ডেটটা দিয়ে আসবো। তুই কি বলিস? আমি তো একবারই বলেছি তোমাদের যা ইচ্ছা তাই করো, আমার কোনো আপত্তি নেই। শুধু এতটুকু কথা মনে রাখবে যে আমার অনিচ্ছায় তুমি বিয়ে দিচ্ছ। সে তারপর সেখান থেকে উঠে পিয়াস কলেজে যাওয়ার জন্য বের হতে লাগে। অন্যদিকে পিয়াসের বাবা পিয়াসের মায়ের দিকে তাকিয়ে বলতে লাগে। সেটা আমাদের বিয়ে করার কি দরকার? পিয়াসের মা, তুমি তো একদমই এই বিষয়ের কথা বলবে না। কিছুদিন পর পর তুমি চলে যাও অফিসের কাজে নানান দেশে। এদিকে পিয়াস চলে যায় কলেজে, কলেজ থেকে ফিরে তেমন একটা আমার সাথে কথা বলে না। নিজের তো একটা কথা বলা মানুষ প্রয়োজন। আর দিন দিন সেটা বড় হয়ে যাচ্ছে। ওকে যদি আমরা পছন্দের বিয়ে করাতে না পারি, কিছুদিন পর দেখা যাবে কোথা থেকে কোন মেয়েকে তুলে নিয়ে আসবে। আবার চাচ্ছিলাম তোমার বন্ধুর মেয়েকে আমার অনেক পছন্দ হয়েছে, তুমি তাকে এখনই ফোন দিয়ে বলো আমরা বিকেলে তার বাড়িতে যাচ্ছি তার মেয়েকে দেখার জন্য। কথাটি বলে পিয়াসের মা কিচেনের রুমে চলে যায়। একটু পর পিয়াস কলেজের উদ্দেশ্যে রওনা হয়। কলেজের গেট দিয়ে যখন কলেজে প্রবেশ করতে যাবে তখন মেঘা আর মেঘার বান্ধবীরা তাকে ডাকতে লাগে। পিয়াস তাদের কথায় কোনো গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যেতে লাগে। তখনই মেঘ আসে তার সামনে দাঁড়ায় আর বলতে লাগে। স্যার কি হয়েছে আপনার? আমাদের সাথে কথা বলছেন না কেন? আমরা কি আপনাকে ডিস্টার্ব করেছি? মেঘার এরকম কথা শুনে সেখানে থাকা মেঘার বান্ধবীগুলো হাসতে লাগে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে পিয়াস কলেজের সকলের সামনে মেঘার গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। হঠাৎ পিয়াসের এরকম রূপ দেখে মেঘা ভীত হয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে পিয়াস মেঘাকে উদ্দেশ্য করে বলতে লাগে। শোন, তোর আমি স্যার, তো স্যারকে সবসময় সম্মান দিবি। আর পৃথিবীতে বাবার পরে স্যার, আর তুই কিনা সেখানে স্যারদেরকে অপমান করিস। তোর বাবা সাধারণ কলেজের একটা প্রিন্সিপাল, এই না যে একটা এমপি মন্ত্রী। তুই যেরকম ভাগ করিস তাতে বোঝা যায় যে তোর বাবা এখানকার এমপি কিংবা মন্ত্রী। আরে কখনোই কোনো স্যারদের সাথে বেয়াদবি করবি না, তাহলে এর ফল ভালো হবে না বলে দিলাম। তারপর সেখান থেকে গট গট করে পিয়াস চলে যায় টিচার্স রুমে। এদিকে মেঘা হঠাৎ পিয়াসের এরকম রূপ দেখে বোকা বনে যায় আর মনে মনে বলতে লাগে। পুরো কলেজের সামনে আমাকে অপমান করেছে, প্লাস থাপ্পড় মেরেছে। এর প্রতিশোধ আমি হারে হারে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। পিয়াস আহমেদ। কথাটি বলে সেখান থেকে গট গট করে চলে যায় মেঘা বাবার কেবিনে। হঠাৎ মেয়েকে এরকম ভাবে দেখে ইমরান চৌধুরী একটু ভীতু হয়ে যায়, কারণ তার মেয়ে রেগে গেলে কি করবে নিজেও বুঝতে পারে না। তার ভাবনার মাঝে মেঘা বলে ওঠে। বাবা, আজ তুমি কি ওই ছেলেটাকে ভদ্র বলবে? পুরো কলেজের সামনে আমাকে থাপ্পড় মেরেছে, প্লাস অপমান করেছে। ওকে তুমি কলেজ থেকে বের করে দেবে, না হলে কিন্তু তোমার সাথে আমি কোনো কথা বলবো না। শোন মা, রেগে কোনো লাভ নেই। ছেলেটাকে বাইর করে দিলে তো সে তোর হাত থেকে বেঁচে, তুই কলেজের মধ্যেই ছেলেটাকে অপমান করে প্রতিশোধ নিতে পারিস। আর তোর মা তোকে বাড়িতে যেতে বলেছে। তোর কোন জানি আঙ্কেল আন্টি আসবে, আর আমিও যাব, চল। তারপর ইমরান চৌধুরী তার কেবিন থেকে বের হয়ে মেয়েকে নিয়ে বাইরের দেশে যেতে লাগে। আর মেঘাকে তখন পিয়াসের বিরুদ্ধে লেলিয়ে দিল। কারণ মেঘা যে মেয়ে যা চিন্তা করে তাই করে। যদি একবার ঠিক করে নেয় যে পিয়াসকে কলেজ থেকে বের করবে, যেভাবেই হোক সে কলেজ থেকে বের করবে, তাই ইমরান চৌধুরী মেয়েকে মিথ্যা বোঝায়। তারপর মেঘাকে নিয়ে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ক্লাস শেষ করে পিয়াস টিচার্স রুমে গিয়ে বসে থাকে। তখনই তার পাশে থাকা একটা স্যার এসে পিয়াসকে বলতে লাগে। পিয়াস সাহেব, কি হয়েছে আপনার? এরকম সকাল সকাল যেতে আসেন কেন? আর বললেন না, প্রিন্সিপাল স্যারের মেয়ে আছে না মেঘ, তার জ্বালায় কলেজে আসা মুশকিল হয়ে গেছে, তাই আজকে তাকে অনেক কথা শুনিয়ে দিলাম। ঠিক করেছেন আপনি। আমাদের খুব মেয়েটা অনেক জ্বালায়, কিন্তু কোনো কথা বলতে পারি না। যদি বাবার কাছে গিয়ে উল্টাপাল্টা বলে আমাদের চাহিদা নিয়ে নাই, তখন কি হবে বলেন তো? ভয় করে থাকলে কি আর হবে? দিন দিন মেয়েটা যেভাবে বিগড়ে যাচ্ছে, মেয়েটাকে না দামালে একদিন দেখবেন ঘাড়ে উঠে পড়বে। পিয়াস স্যারের সাথে আরও কিছু কথা বলে তার ক্লাসে চলে যায়। ক্লাসে গিয়ে মেঘাকে না দেখতে পেয়ে একটু চিন্তিত হয়ে যায়, কারণ স্যার বলেছিল যে মেঘা অনেক বদমেজাজি। আগে একটা মেয়ে ছিল,
যদি বাসে গিয়ে উল্টাপাল্টা কোনো কিছু করে ফেলে। ক্লাস শেষ করে রুম থেকে বেরিয়ে টিচার্স রুমে গিয়ে প্রিন্সিপাল স্যারকে ফোন করে পিয়াস। এদিকে ইমরান চৌধুরী তার মেয়েকে নিয়ে বাড়িতে পৌঁছে মেয়েকে উদ্দেশ্য করে বলতে লাগে, শোন মা, আমার অনেক পুরাতন একটা বন্ধু আসছে ওর ওয়াইফকে নিয়ে। তুই একটা কাজ কর, তুই ভালো করে সেজে আয় তো দেখি। তোমার বন্ধু আর বন্ধুর ওয়াইফ আর সে তোমার সাথে দেখা করার জন্য তারা কি আসছে আমাকে তাদের বাড়ির ছেলের বউ বানাতে, নাকি যে আমি একটু সেজে তাদের সামনে আসব? বলতে পারিস সেরকমও। কথাটা বলে সেখান থেকে ইমরান চৌধুরী চলে যায় তার রুমে। বাবা শেষের কথার কোনো আগামাথা বুঝতে না পেরে মেঘা ভাবতে লাগে, বাবা শেষে কি যেন বলে গেল, হতেও পারে মানে কি এর? তাহলে কি আমাকে তারা ছেলের বউ বানানোর জন্য আসছে? এখান থেকে যেইভাবে হোক পালাতে হবে। তারপর মেঘা তার রুমে গিয়ে জামা কাপড় গোছাতে লাগে। তারপর সে লাগেজ নিয়ে বাসা থেকে বের হতে যাবে, অমনি তার মা পিছন থেকে তার হাত ধরে বলতে লাগে, কই যাচ্ছিস তুই? হ্যাঁ, না মানে মা, বান্ধবীর সাথে একটা ট্রিপে যাব তো। বান্ধবীদের সাথে তোর কোনো টিপ নেই, আর তোর বাবা যা বলতে পারে না আমি কিন্তু তা করতে পারি। আসুন, তোকে দেখতে ছেলের মা বাবা আসে, দেখে তোকে পছন্দ হয়ে যায় তাহলে তোর সাথে তার বিয়ের ডেট ফাইনাল করে দেব। কারণ দিন দিন তুই যে বদমেজাজি হয়ে যাচ্ছিস, বলা যায় না কখন কি করে বসিস। আমি কি তোমাদের কাছে এতই বোঝা হয়ে গেছি যে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি কই, তোকে তোর আসল বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। না, আমি আসলে বাড়িতে পাঠানো লাগবে না, না আমার আসল বাড়িতে পাঠানো লাগবে না, আমি এখানেই থাকবো। আর আসুক আঙ্কেল আন্টি, ওনাদের সামনে আমি এমন ভান করব যাতে আমি একটা পাগলি। যদি তুই এরকম করিস তাহলে কিন্তু তোকে ঘরে বেঁধে রেখে খেতে দেব না, আর দেখবো কয়দিন তুই বিয়ে না করে থাকতে পারিস। মায়ের মুখ থেকে এরকম কথা শুনে মুহূর্তে বোকা বনে যায় মেঘা। নিজেকে সামলে নিয়ে বলতে লাগে, আচ্ছা আম্মু আব্বুর তো একটাই বন্ধু। হ্যাঁ তা ঠিক। তাহলে আব্বু ওই বন্ধুত্ব শুধু একটাই ছেলে, তাও আবার আমাদের কলেজের শিক্ষক? হ্যাঁ তোবা, তোর বাবার আরেক ফ্রেন্ডের ছেলে। তারপর মেঘার কাছ থেকে তার মা চলে যায়। বোকার মতো সেখানে দাঁড়িয়ে থাকে মেঘ। একটু পর তার রুমে গিয়ে লাগেজ থেকে পোশাক বের করে গোছাতে লাগে। অন্যদিকে পিয়াস কলেজ শেষ করে বাড়িতে আর না গিয়ে পার্কে গিয়ে একা একা বসে আছে আর মনে মনে চিন্তা করছে। মা বাবার মাথায় যেহেতু একবার বিয়ের চিন্তা ঢুকেছে, তাহলে কোনোভাবে আত্মা নামবে না, আমাকে বিয়ে করেই ছাড়বে। এটার একমাত্র সলিউশন হতে পারে আমার খালাতো বোন ফারিয়া। তারপর পিয়াস ফারিয়াকে কল করে বলতে লাগে, কেমন আছিস ফারিয়া তুই? হ্যাঁ আমি ভালো আছি, তুই কেমন আছিস? কখনো তো তুই নিজের ইচ্ছেতে ফোন করিস না, তা কি রকম দরকার পড়লো যে তুই আমাকে ফোন করলি? শোন, আমার বিয়ে কিছুদিন পর, বাবা মা গেছে মেয়ের বাবা মার সাথে কথা বলতে। তা তুই আমাকে বলছিস কেন? তুই না মাঝে মাঝে বলতি আমাকে তুই ভালোবাসিস, তাহলে এই কথাটা শুনে তোর খারাপ লাগছে? খারাপ লাগবে কেন? খারাপ লাগতো আজকে থেকে যদি 3 বছর আগে এই কথাটা শুনতাম, কিন্তু এখন শুনে আনন্দ লাগছে, কারণ তোর বিয়েতে যাব, আনন্দ ফুর্তি করব। হঠাৎ এরকম কথা যে? কারণ আমার অলরেডি বয়ফ্রেন্ড আছে, সে আমাকে অনেক ভালোবাসে। তোর মতো পেতনিরও বিয়ে আছে, আর আমার দেখ সেই ছোট থেকে সিঙ্গেল। জানি জানি, তা আমি জানি, আর তোকে দিয়ে একটা মেয়ে পটানো কখনোই সম্ভব না। ইনসাল্ট করছিস না বাহবা দিচ্ছিস কিছুই বুঝতে পারলাম না। তুই যা ভালো মনে করিস তাই। ফারিয়ার সাথে আরও কিছু কথা বলে পিয়াস ফোন কেটে দেয়। ফোন রেখে দিয়ে চারিদিকে তাকিয়ে দেখে সন্ধ্যা হয়ে গেছে। তারপর পিয়াস পার্কে থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে কলিং বেলের শব্দ পেয়ে মেঘার মা দৌড়ে এসে দরজা খুলে পিয়াসের মা বাবাকে দেখে সালাম দিয়ে ঘরে আসতে বলে। তারপর পিয়াসের মা বাবা মেঘাদের বসের রুমে গিয়ে বসে পড়ে। একটু পর মেঘার বাবা এসে পিয়াসের বাবাকে দেখে জড়িয়ে ধরে, দুজনকে ছেড়ে দিয়ে বসে। তারপর মেঘার বাবা পিয়াসের বাবার দিকে তাকিয়ে থেকে বলতে লাগে। তারপর মেঘার মা বসের রুম থেকে উঠে মেঘাকে রুমে গিয়ে বলতে লাগে, আমাদের সেই ছোট থেকে বন্ধুত্ব আজ থেকে বেয়াই হবে। তা তুই সত্যি বলছিস? শোন পিয়াস, আসেন। জানতাম ওই কখনো আসবে না, তাই আগে চলে এসেছি ওর জন্য, আর অপেক্ষা করিনি। আরও বেশিক্ষণ আর থাকবো না, তোর মেয়েকে দেখে বেড ডেট বলে চলে যাব। মেঘার মা যাও তো, মেঘাকে নিয়ে আসো। তারপর মেঘার মা মেঘাকে নিয়ে
বর্ষার রুমে চলে আসে। মেঘাকে দেখে পিয়াসের মা বলতে লাগে, কই তোরা, কি হলো? তোর জন্য অপেক্ষা করছে। মা প্লিজ বোঝার চেষ্টা করো, আমি লেখাপড়া শেষ করে তারপরে তোমরা যার সাথে বিয়ে দিতে চাও তাকেই বিয়ে করব। তোর কোনো কথাই শুনতে চাই না। ভালোই ভালোই যাবি নাকি ঝাঁটা দিয়ে পিটিয়ে নিয়ে যাব সকলের মাঝে? তারপর মেঘার মা মেঘাকে নিয়ে বর্ষার রুমে চলে আসে। মেঘাকে দেখে পিয়াসের মা বলতে লাগে, আলহামদুলিল্লাহ, মেয়েকে দেখতে তো পুরাই ছাদের মতো। আমাদের ঘরে একটা ছাদ দরকার ছিল যে পুরো বাড়িটাকে আলোকিত করে রাখবে। হয়তো আমাদের ছেলের জন্য উপযুক্ত মেয়ে পেয়ে গেছি। তুমি কি বলো? হ্যাঁ, তুমি ঠিকই বলছো। তা বন্ধু, সরি বিআই সাহেব, তাহলে বিয়ের ডেট ফাইনাল করি? দেখ, আমার একটাই মেয়ে, তাই তো ছিলাম ধুমধাম করে বিয়ে দিতে। আর ধুমধাম করে বিয়ে দিতে তো একটু দেরি হবে, তাই বলছিলাম কি সামনের মাসের 2 তারিখে বিয়েটা হোক। আজকে তো কেবল মাসের 10 তারিখ, আর মাত্র কিছুদিন। হ্যাঁ, আমিও তাই বলি। আমরা একটা ছেলে, আমার একটা ইচ্ছা ধুমধাম করেই বিয়ে হোক। তাহলে তাই হোক, সামনের মাসে 2 তারিখ। তুমি কি বলো? পিয়াসের মাকে উদ্দেশ্য করে বলল পিয়াসের বাবা কথাটি। অন্যদিকে পিয়াসের মা উদ্ভট দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘার দিকে। পিয়াসের বাবার কথা শুনে ঘোর কাটিয়ে বলতে লাগে, হ্যাঁ, 2 তারিখটাই ভালো হবে। তারপর তারা আরো কিছু কথা বলে। অন্যদিকে মেঘা চুপ করে নিজেকে শক্ত করে কথাগুলো শুনছে। মেঘার মনে চাচ্ছে, এই লোকগুলোকে যদি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারতাম তাহলে। একটু এসেছে ছেলের বউ বানানোর জন্য। একবার আগে আপনার ছেলের সাথে বিয়ে হোক, তারপরে দেখেন কি করি। হঠাৎ পিয়াসের মা মেঘাকে উদ্দেশ্য করে বলতে লাগে, মা, তোমার হাতটা দাও তো। হাত এগিয়ে দিতেই পিয়াসের মা মেঘার হাতে একটা চুড়ি পরিয়ে দেয়। শোনো, এটা আমাদের বংশ পরম্পরায় অনুযায়ী চলে আসছে। আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল চুড়িটা, তার শাশুড়ি মা তাকে, তার শাশুড়ি মা তাকে। এরকম করতে করতে অনেক বছর হবে এই চুড়ির বয়স। তোমাকে আমাদের অনেক পছন্দ হয়েছে, তাই আমার হাত থেকে খুলে তোমার হাতে পরিয়ে দিলাম। চুরি পড়া শেষ করে মেঘার রুমে চলে যায়। অন্যদিকে বিয়ের ডেট ফাইনাল করে পিয়াসের মা আর পিয়াসের বাবা বেরিয়ে পড়ে তাদের বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে পিয়াস পার্কে থেকে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়িতে এসে দেখে তার মা বাবা এখনও আসেনি। তার কাছে থাকা চাবি দিয়ে বাড়ি খুলে বাড়িতে প্রবেশ করে। তারপর সোজা তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর কিচেন রুমে এসে 1 কাপ কফি বানিয়ে বসার রুমে গিয়ে টিভিতে খবর শুনছে আর কফি খাচ্ছে। একটু পর কলিং বেল বাজতেই পিয়াস দরজা খুলে দেখে তার বাবা মা সামনে দাঁড়িয়ে আছে। পিয়াসকে সামনের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে পিয়াসের মা বলতে লাগে, তোকে কতবার করে সকালে বললাম যে কলেজ থেকে দুপুরে চলে আসবি, তোকে নিয়ে মেয়ে দেখতে যাব, কিন্তু তুই আসলি না কেন? আসলে কলেজের প্রিন্সিপাল আমাকে ছুটি দেয়নি। থাক, আর মিথ্যা বলতে হবে না। পিয়াসের সাথে আরও কিছু কথাবার্তা বলে তার মা বাবা তাদের রুমে গিয়ে ফ্রেশ হতে লাগে। একটু পর নিচে এসে পিয়াসের বাবা পিয়াসের কাছে বসে পড়ে আর পিয়াসের মা কিচেন রুমে গিয়ে রান্না করতে লাগে। রাতে খাবার টেবিলে পিয়াসের মাকে বলতে লাগে, শোন, আমাদের মেয়ে অনেক পছন্দ হয়েছে, তার জন্য বিয়ের ডেটটাও দিয়ে এসেছি। সব কিছু যেহেতু আমাকে ছাড়াই করছো, তাহলে বিয়েটা আমাকে ছাড়াই করো। কেন, তোর আবার কি হবে? আমি তোমাদেরকে বলেছি আমি বিয়ে করব না, তোমরা আমাকে জোর করে করাচ্ছ। বিয়ের দিন দেখো আমি বাড়ি থেকে চলে যাব। যদি বিয়ের দিন কোনো প্রকার ঝামেলা তুই করিস কিংবা কোথাও যদি যাস তাহলে একেবারে চলে যাবি, কারণ আমার মান সম্মান নষ্ট করে বাড়ি থেকে চলে গিয়েছিস, আর তোকেও আমি ত্যায্যপুত্র করে দিব। বাবার মুখ থেকে এরকম কথা শুনে মুহূর্তে বোকা বনে যায় পিয়াস। তখনই পিয়াসের মা পিয়াসকে উদ্দেশ্য করে বলতে লাগে, শোন, তোর বিয়ের ডেটটা আমরা আগামী মাসে 2 তারিখে দিয়েছি, আর কালকে তোর বাবাকে করে কাজ ছাপাতে যাবি। তারপর আরও কিছু কথা বলে পিয়াস তার রুমে চলে যায় আর মনে মনে চিন্তা করতে লাগে, বাবা মা যে কেন আমার কথা বুঝতে পারো না। আমি তো বলিনি বিয়ে করব না, বিয়ে করব, কিন্তু আমাকে একটা বছর সময়, কেবলমাত্র চাকরি পেলাম, নিজেকে একটু গুছিয়ে নেই তারপর। কিন্তু না, তারা আমাকে জানানোর প্রয়োজন না করে মেয়েকে দেখে যায়, আবার বিয়ের ডেটও দিয়ে আসে। আরও কিছু চিন্তা না করে পিয়াস ঘুমিয়ে যায়। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের ন্যায় ফ্রেশ হয়ে পিয়াস তার মার কাছে গিয়ে 1 কাপ কফি চেয়ে তার বাবার সাথে বসে টিভিতে খবর দেখছে। অমনি পিয়াসের মা পিয়াসের কাছে এসে বলতে লাগে, আজকে বিকালে আসার সময় বিয়ের কার্ডটা দেখে আসিস, তোর যেটা পছন্দ হয় সেটাই অর্ডার দিয়ে আসিস। তোর কোনো বন্ধু থাকলে মোবাইলে ফোন করে দিস। হাতে কিন্তু বেশি সময় নাই, আর মাত্র অল্প কিছু দিন। আজকে মাত্র 11 তারিখ, বিয়ে হবে সামনের মাসের 2 তারিখে। এত তাড়াতাড়ি কেন করছো?
10টা না 5টা না, আমার একমাত্র ছেলে বিয়ে বলে কথা, ধুমধাম করে করব। তার জন্যই আগে থেকেই সকলকে দাওয়াত দেবো। তারপর পিয়াস তার মায়ের সাথে আরও কিছু কথা বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। পিয়াস কলেজে গিয়ে কলেজ গেট দিয়ে কলেজের ভিতর ঢুকতে যাবে, তখনই কার সাথে যেন ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। চোখ তুলে দেখতে পাই তার উপরে মেঘা শুয়ে আছে। মেঘা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেঘা নিজেকে মুহূর্তের সামনে নিয়ে পিয়াসকে উদ্দেশ্য করে বলতে লাগে, চোখে দেখতে পারেন না? কানা নাকি আপনি? কথাটা বলেই কলেজের সকলের সামনে পিয়াসকে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দেয় মেঘা। মেঘার থাপ্পড় খেয়ে মুহূর্তে বোকা বনে যায় পিয়াস। তারপর পিয়াস চারিদিকে তাকিয়ে দেখে কলেজের সকল ছাত্রছাত্রী তাদের কীর্তি আলাপ দেখছিল। মুহূর্তে সেখান থেকে চলে যায় পিয়াস টিচার্স রুমের উদ্দেশ্যে। টিচার্স রুমে গিয়ে মুখ গোমরা করে বসে আছে, তখনই পাশ থেকে আরেকটি স্যার পিয়াসকে উদ্দেশ্য করে বলতে লাগে, পিয়াস সাহেব কি হয়েছে, এরকম গোমরা মুখে বসে আছেন কেন? তারপর পিয়াস স্যারকে সকল কথা খুলে বলে। সকল কথা শুনে পিয়াসকে উদ্দেশ্য করে বলতে লাগে, মেয়েগুলো আপনার উপরে রেগেছিল, কি করবে বুঝতে না পারে এমন একটা কাজ করে বসে যাতে আপনাকে অপমান করা যায় সকলের সামনে। আপনি এরপর থেকে মেয়েগুলোর কাছ থেকে একটু সতর্ক হয়ে থাকবেন। কথাটি বলে সেখান থেকে ক্লাসরুমের উদ্দেশ্যে রওনা হয় পিয়াস। পিয়াস তার ক্লাস না করে কলেজ থেকে বেরিয়ে একটা পার্কে গিয়ে বসে থেকে আর আনমনে ভাবছে, মেয়েটা সকলের সামনে আমাকে অপমান করলো, এর প্রতিশোধ তো আমি নেবই, হাড়ে হাড়ে নেব। পিয়াসের ভাবনার মাঝে হঠাৎ করে একটি মেয়ে বলে ওঠে, ভাইয়া ফুল নেবেন? ফুল? হঠাৎ কারোর কথা শুনে পিয়াস পাশ ঘুরে দেখে একটা ছোট্ট মেয়ে হাতে কিছু ফুল নিয়ে দাঁড়িয়ে পিয়াসকে উদ্দেশ্য করে বলছে কথাগুলো। মুহূর্তের মাঝে নিজেকে সামনে নিয়ে পিয়াস বলতে লাগে, না মামুনি, আমি ফুল নিয়ে কি করব? ভাইয়া ফুলগুলো নিয়ে গিয়ে ভাবিকে দেবেন, দেখবেন ভাবি অনেকটাই খুশি হবে। তুমি ভুল ভাবছো, তোমার কোনো ভাবি নেই। তাহলে ভাইয়া এমনিতেই নিয়ে নেন না। একটু করুণ দৃষ্টিতে বলল কথাগুলো। না ভাইয়া, তোমার মতো ফুলের হাতে ফুল মানাচ্ছে, আমার হাতে কখনোই মানাবে না। তারপর মেয়েটি পিয়াসের দিকে একটু ক্রোধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর মেয়েটি সেখান থেকে চলে যেতে যাবে, তখনই পিয়াস পিছন থেকে ডাকতে লাগে, আচ্ছা ফুলগুলো কত করে? পিছন ফিরে মেয়েটি পিয়াসের কাছে এসে বলতে লাগে, ভাইয়া সকলের কাছে 15 টাকা বিক্রি করি, এখন সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে, আপনি আমাকে 10 টাকা করে দেন। আচ্ছা তুমি এখানে এসে বসো। মেয়েটিকে উদ্দেশ্য করে বলল পিয়াস কথাটি। মেয়েটি করুণ দৃষ্টিতে পিয়াসের দিকে তাকিয়ে থেকে পিয়াসকে উদ্দেশ্য করে বলে ওঠে, না ভাইয়া, আমার এই ফুলগুলো রাত্রি হওয়ার আগে বিক্রি করতে হবে। তোমার সব ফুলগুলো আমি কিনে দেবো, তুমি এখানে এসে বসো। পিয়াসের মুখ থেকে এরকম কথা শুনে মেয়েটির মুচকি এসে পিয়াসের কাছে গিয়ে বসে পড়ে। হ্যাঁ ভাইয়া, কি বলবেন এখন বলেন। বলছিলাম তুমি লেখাপড়া করো না? হ্যাঁ লেখাপড়া করতাম, কিন্তু 2 মাস হলো করি না, কারণ মা অনেকটাই অসুস্থ আর আমার স্কুলের বেতন দিতে পারিনি, তাই আমাকে স্কুল থেকে বের করে দিয়েছে। মেয়েটার জন্য পিয়াসের অনেকটা মায়া লাগে। মুহূর্তের মাঝে নিজেকে সামলে নিয়ে মেয়েটিকে উদ্দেশ্য করে বলতে লাগে পিয়াস, আচ্ছা তুমি আর তোমার মা কোথায় থাকো, আমাকে নিয়ে যাবে? এই তো পাশের বস্তিটায় থাকি। তারপর ছোট্ট মেয়েটা পিয়াসকে নিয়ে তাদের বস্তিতে যায়। বস্তিতে গিয়ে তাদের রুমে ঢুকে দেখে পিয়াস তার মা অবচেতন অবস্থায় শুয়ে আছে। তারপর মেয়েটি তার মাকে ডাক দিতেই তার মা কোনো সার শব্দ দেয় না। অনেকক্ষণ ডাকার পরও যখন কোনো সার শব্দ পায় না, তখন পিয়াস ডাকতে লাগে। তারপর পিয়াস গিয়ে হাতের পালস চেক করে দেখে সে মারা গেছে। তারপর ছোট মেয়েটির আর বোঝার বাকি রইল না যে তার মার দুনিয়াতে নাই। মুহূর্তে ছোট মেয়েটি কান্নায় ঢলে পড়ে। মেয়েটির এরকম কান্না করা দেখে আশপাশ থেকে সকল মানুষজন এসে ভিড় করে। তারপর ছোট মেয়েটির মাকে দাফন কাফন শেষ করে মাটি দেওয়া হয়। এদিকে পিয়াস একবার তার ফোন চেক করে দেখে তার ফোনে আর বাড়িতেও জানাতে পারছে না। অন্যদিকে পিয়াসের মা পিয়াসের জন্য অপেক্ষা করছিল। তখনই পিয়াসের বাবা বলে ওঠে, তোমাকে বারবার করে বারণ করছিলাম ছেলেকে বিয়ের জন্য চাপ দিও না। থেকো সেবার ছেলের বিয়ে নিয়ে কথা শুনে বাড়ি থেকে পালিয়ে গেছে। অন্যদিকে বাফন কাফন শেষ করে পিয়াসের ছোট্ট মেয়েটি বসতে ফিরে আসে। তখন বসতে থাকা সকল লোকজন উদ্দেশ্য করে পিয়াস বলতে থাকে, আপনারা যদি কিছু না মনে করেন, আমি এই মেয়েটাকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই আর নিজের বারণ করে তুলতে চাই। তারপর পিয়াসের কথাই সকলে সায় জানায় যে নিয়ে যাওয়ার জন্য। এই মা মরা মেয়ে বাবা নেই যে কে দেখবে।
রাস্তায় রাস্তায় ঘোড়া থেকে একজনের বাড়িতে গিয়ে মেয়ের মতো থাকা অনেক ভালো। তারপর বস্তি থেকে বেরিয়ে এসে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় পিয়াস আর ছোট্ট মেয়েটি। তখনই ছোট্ট মেয়েটি পিয়াসকে বলতে লাগে, ভাইয়া আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি তোমাকে আমার বাসায় নিয়ে যাচ্ছি, আর আজ থেকে তুমি ওখানেই থাকবে। আমার মা আছে, তুমি মার সাথে খেলবে, তাদেরকে তুমি মায়ের মতোই দেখবে। কথাটি বলে রাস্তা দিয়ে হাঁটতে লাগে তারা দুজন। রাত অনেক হয়ে যাওয়ায় তাদের পাশে গাড়ির চলাচল কমে গেছে। ব্যস্ত নগরীতে এখন শুনশান নীরবতা। একটু পর পিয়াস তাদের বাসায় এসে দরজা কলিং বেল বাজে। অমনি পিয়াসের মা এসে দরজা খুলে পিয়াসকে সামনে দেখতে পেয়ে পিয়াসের মা পিয়াসকে উদ্দেশ্য করে বলতে লাগে, কই ছিলি বাবা তুই এত রাত পর্যন্ত? তারপর পিয়াসের মা পিয়াসের সাথে থাকা মেয়েটিকে দেখিয়ে পিয়াসকে বলতে লাগে, তোর সাথে এই মেয়েটি? রুমে ঢুকতে দেবে নাকি বাহির থেকে শুনবে? তারপর পিয়াস তাদের বসের রুমে বসে থেকে তার মা বাবাকে সব কথা খুলে বলে, সাথে এও বলে যে আজ থেকে ছোট্ট মেয়েটা তাদের সাথে থাকবে। তারপর পিয়াসের মা ছোট্ট মেয়েটাকে জড়িয়ে ধরে। তারপর ছোট্ট মেয়েটিকে উদ্দেশ্য করে পিয়াসের মা বলতে লাগে, এতটুকু একটা মেয়ে, মা মরা বাবা মরা, জানি না তোর সাথে দেখা না হলে মেয়েটি আজ কোথায় থাকতো আর কি অবস্থায় থাকতো। তুই ভালো কাজ করেছিস মেয়েটিকে নিয়ে এসে। তা মা, তোমার নাম কি? পিয়াসের মায়ের মুখ থেকে এরকম প্রশ্ন শুনে ছোট মেয়েটি পিয়াসের মায়ের দিকে তাকিয়ে বলতে লাগে, আন্টি আমার নাম মিনা। তুমি আমাকে আন্টি বললে কেন? আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকবে। আর এটা তোমার বাবা আর এটা তোমার ভাই, বুঝতে পেরেছো কি? মেয়েটি মাথা দিয়ে সাজায় নেয়। তারপর তারা গিয়ে খাবার টেবিলে বসে খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে যায়। এদিকে পিয়াসের মা মিনাকে একটা রুমে দেখিয়ে দেয়। মিনা তো রুমটা দেখে অবাক। মিনাকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে পিয়াসের মা বলতে লাগে, তুমি আজকে থেকে এখানেই থাকবে আর এই রুমটা আজকে থেকে তোমার, ইভেন এই বাড়িটাও তোমার। জানো মা, আমার প্রতি স্বপ্নে এরকম বাসা দেখতাম। আমি কখনো কল্পনা করিনি এরকম রুমে থাকতে পারবো। তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার মতো মেয়েকে আশ্রয় দেওয়ার জন্য। তুমি পাকনা পাকনা কথা বলা বাদ দাও, আর ধন্যবাদ দিতে হবে না। আমি তোমার মা, মাকে কখনো মেয়ে ধন্যবাদ দেয় নাকি বলো? তারপর পিয়াস মিনার সাথে দুষ্টু মিষ্টি কথা বলে সেই রুম থেকে বেরিয়ে যায়। অন্যদিকে কিছুক্ষণের মাঝে মেয়েটিকে অনেক আপন করে নেয় পিয়াসের মা বাবা। মেয়েটিকে আপন করে নিতে দেখে পিয়াস অনেকটাই খুশি হয়। তারপর পিয়াস গিয়ে তার রুমে শুয়ে পড়ে। পরদিন সকালবেলা পিয়াস ঘুমিয়েছিল, তখনই মিনা এসে তাকে ডাকতে লাগে, ভাইয়া, ওই ভাইয়া, আর কত ঘুমাবে, ওঠো, দেখো কত বেলা হয়ে গেছে। তারপর পিয়াস ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়। মিনাকে নিয়ে সাদে চলে যায়। সাদে গিয়ে তার বন্ধু রিহানকে কল করে। ফোন রিসিভ করে ওপাশ থেকে রিহান বলতে লাগে, কেমন আছিস তুই? ভুল করে আমার নম্বরে কল করিসনি তো আবার? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর নাম্বার আমি কখনোই ভুল করে কল করিনি আর করব না। তোকে ফোন করেছি একটা দরকারে। আমি জানি তো তুই দরকার ছাড়া কখনোই আমাকে কল করবি না। এবার ঢং বাদ দিয়ে কি হয়েছে খুলে বল। আসলে 2 তারিখে আমার বিয়ে, আর তুই বিয়ের 3 দিন আগে চলে আসবি বলে দিলাম। তা 3 দিন আগে আসবো বুঝলাম, তা ভাবিকে দেখতে কেমন? এই পর্যন্ত আমি নিজেই দেখতে পাইনি। তুই দেখিসনি? যদি ন্যাংরা কানা কালা হয় তখন কি করবি? না, মা পাওয়া গিয়েছিল আর সেই দিনই বিয়ের ডেট ফাইনাল করে আসে, তাই আমি আর তেমন গুরুত্ব দেইনি তাদের কথায়। আর এই বিয়েতেও আমার কোনো মত নেই, সম্পূর্ণ অমতে বিয়ে হচ্ছে আমার। আঙ্কেল আন্টিকে বলিসনি যে তুই বিয়ে করবি না? হ্যাঁ বলেছিলাম, কিন্তু তারা আমার কথার কোনো দামই দেয়নি। আমিও আর কিছু বলিনি, তারা যা ভালোবাসে তাই করুক। তারপর সাদে পিয়াস রোহানের সাথে অনেক কথা বলে। মিনাকে নিয়ে নিচে নেমে আসে। রুমে এসে ফ্রেশ হয়ে গোসল করতে লাগে পিয়াস। তখনই রুমে প্রবেশ করে মিনা। পিয়াসকে বলতে লাগে, ভাইয়া, মা ডাকছে, তোমার জন্য খাবার রেডি, জলদি চলো। তুমি যাও, আমি পোশাক পরিধান করে আসছি। তারপর পিয়াস পোশাক পরে নিচে নেমে এসে খাবার খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। কলেজের গেট দিয়ে কলেজে প্রবেশ করতে যাবে, তখনই দেখতে পায় প্রতিদিনের মতো মেঘা আর তার বান্ধবীরা কলেজ গেটের সামনে দাঁড়িয়ে থেকে ছেলেদেরকে র্যাগিং দিচ্ছে। তারপর পিয়াস তাদের দিকে এগিয়ে গিয়ে মেঘাকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোমাকে আরেকদিন বলেছিলাম না যে কখনো কাউকে অপমান করবে না আর কারোর সাথে খারাপ ব্যবহার করবে না? আমরা কি আপনার সাথে বেয়াদবি করেছি যে আপনি আমাদেরকে কথা শোনালেন? আপনি আপনার কাজে যান, আমাদের কাজে ব্যাঘাত ঘটায়েন না, যান তো এখান থেকে। তারপর পিয়াস মেঘার সাথে আর
কোনো কথা না বলে সেখান থেকে চলে এসে টি শার্ট রুমে বসে থাকে। একটু পর ক্লাসে চলে যায়। ক্লাসে গিয়ে দেখতে পায় মেঘা আর তার বান্ধবীরা ক্লাসরুমে রয়েছে। পিয়াস প্রত্যেক দিনের ন্যায় ক্লাস করাতে লাগে। অন্যদিকে মেঘার বান্ধবী মেঘাকে উদ্দেশ্য করে বলছে, কি একটা কিউট হ্যান্ডসাম স্যার আমাদের। পাশ থেকে মেঘার আরেকটি বান্ধবী বলে ওঠে, স্যারের থেকে নজর দিয়ে লাভ নেই, স্যার এমনিতেই ম্যারিড। হঠাৎ এরকম কথা শুনে মেঘা মেয়েটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাদেরকে বলেছে স্যার ম্যারিড, স্যার এখনো পিওর সিঙ্গেল আছে, চাইলে তোরা ট্রাই মারতে পারিস। মেয়েগুলোকে এরকমভাবে ফিসফিসিয়ে কথা বলতে দেখে পিয়াস মেয়েগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগে, এই যে কলেজের গণ্ডি, ক্লাস করতে মন না চাইলে ক্লাসে আসবেন না। আপনারা নিজেরা তো পড়াশোনা করবেন না আর কাউকে করতেও দেবেন না নাকি? পিয়াসের এরকম কথা শুনে মেঘা ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে মেঘা বলে ওঠে, একবার তো অনেক অল্প পরিমাণ অপমান করা হয়েছে স্যারকে, এইবার দেখ কত বড় অপমান করে কলেজ থেকে বাহির করে দেই। তারপর পিয়াস কলেজ শেষ করে বাসের উদ্দেশ্যে রওনা হয়। বাসে গিয়ে কলিং বেল দিতেই তার মা দরজা খুলে দেয়। তারপর পিয়াস তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে, একটু রেস্ট নেয়। দেখতে দেখতে পিয়াসের বিয়ে এগিয়ে আসে। বিয়ের দিন রাত্রি পিয়াস আর তার বন্ধু রিহান বাসার সাথে রিহান আর পিয়াস গল্প করছিল। তখনই পিয়াসের মা এসে পিয়াসকে উদ্দেশ্য করে বলতে লাগে, অনেক তো আড্ডা দিলে, এখন যা। মায়ের মুখ থেকে এরকম কথা শুনে বাসের ছাদ থেকে নিচে নেমে তার রুমে প্রবেশ করে। পিয়াস রুমে প্রবেশ করে রুমের দরজা লাগিয়ে দিয়ে খাটের দিকে অগ্রসর হয়। অমনি পিয়াসের দিকে না থেকে মেঘা বলতে লাগে, শোনেন, আপনাকে আমি স্বামীর মর্যাদা দিতে পারবো না। আমার অনিচ্ছাতে বিয়ে দিয়েছে বাবা মা, আর টাইপ আপনাকে আমি স্বামী হিসেবে মানতে পারবো না। মেয়েটার কণ্ঠ পিয়াসের কীরকম জানি চেনা চেনা লাগে। তখনই মেঘাকে উদ্দেশ্য করে পিয়াস বলতে লাগে, আমারও আপনার মতোই আমার অনিচ্ছাতে বাবা মা আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। ছেলেটার কণ্ঠস্বর কীরকম জানি চেনা চেনা লাগে মেঘার কাছে। তারপর মেঘা ছেলেটির দিকে তাকিয়ে অবাক, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে পিয়াস। অন্যদিকে পিয়াসও অবাক। তুমি এখানে কেন? আমার তো একই প্রশ্ন, তুই এখানে কেন? তাহলে তুমি সেই মেঘা? আমার কি রকম জানি খটকা লাগছিল তোমার বাবাকে দেখে, কিন্তু ভেবেছিলাম তোমার বাবা যেহেতু আমার বাবার বন্ধু, হয়তো বাবার দাওয়াত দিয়েছে তার জন্য এসেছে, আর সেখানে কিনা তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দিল। আগে যদি জানতাম তোমার মতো একটা মেয়ের সাথে আমার বিয়ে হবে, তাহলে কখনোই বিয়ে করতাম না। প্রয়োজন হলে রাস্তাতে পড়ে থাকা পাগলিকে বিয়ে করতাম, তাও তোমাকে না। কি, তুই আমাকে পাগলির সাথে তুলনা করছিস? আর আমার শখ জাগেনি যে তোর মতো একটা ছেলেকে বিয়ে করব। হায় আল্লাহ, যার কাছ থেকে সব সময় দূরে দূরে থাকতাম, আর এখন সেই কিনা আমার ঘরের বউ। অমনি মেঘা বসা থেকে উঠে দৌড়ে গিয়ে পিয়াসের গলা চেপে ধরে বলতে লাগে, তোর এত বড় সাহস, তুই আমাকে বউ বলে সম্বোধন করছিস? হঠাৎ পিয়াসের গলা চেপে ধরে মেঘা কথাগুলো বলে ওঠে। অন্যদিকে মেঘার এরকম তৃপ্তি দেখে পরক্ষণেই মাথায় রাগ উঠে যায় পিয়াসের। নিজেকে সামলে নিয়ে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় দিয়ে মেঘার হাত থেকে কলার ছাড়াই মেঘাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আজ তোকে একটা কথা বলতে চাই। তোর উপর আমার বিন্দু মাত্র ফিলিংস নেই, আর তোকে তো বউ বলছি কথার কথায়, তুই তো আমার বাড়ির চাকরানি হওয়ার যোগ্য না। তারপর পিয়াস গিয়ে খাটে শুয়ে পড়ে। অন্যদিকে মেঘা হঠাৎ থাপ্পড় খেয়ে নিজেকে সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায়। মেঝে থেকে উঠে পিয়াসকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোর সাথে এক খাটে আমি থাকতে পারবো না, তুই নিচে শো, আমি উপরে শোবো। এটা আমার বাড়ি, আর আমি খাটের শুভ, তুই নিচে থাকবি। তোর তাতেও যদি কষ্ট হয় তাহলে রুমের বাইরে গিয়ে শুয়ে থাক। তারপর মেঘার দিকে একটা বালিশের কাঁথা ছুঁড়ে মারে পিয়াস। তোকে এতগুলো দিতাম না, কিন্তু মানবতার খাতিরে দিচ্ছি। চুপচাপ নিচে শুয়ে থাক, আর কোনো ঝামেলা করবে না বলে দিলাম। আর হ্যাঁ, তোকে একটা কথা বলতে চাই। শুনেছি নতুন বিয়ে করলে 6 মাস পর ডিভোর্স হয়, এর আগে হয় না। তো ততদিন তুই আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবি। তো তোকে বলতে হবে না, আমি এমনিতেও তোর মা বাবার সাথে ভালো ব্যবহারই করব। আর হ্যাঁ, মনে রাখিস 6 মাস পর কিন্তু আমাকে ডিভোর্স দিয়ে দিবি। তোকে বলতে হবে না, আমি এমনিতেই তোকে ডিভোর্স দিয়ে দেব। তারপর মেঘা ওয়াশরুমে গিয়ে ভারী গহনা পোশাক খুলে 3 পিস পরে ওয়াশরুম থেকে বের হয়। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে মেঘা দেখে পিয়াস কার সাথে যেন ফোনে কথা বলছে। পিয়াসের দিকে কোনো কর্ণপাত না দিয়ে মেঘা গিয়ে ফুলের বিছানা পেরে শুয়ে পড়ে। এদিকে পিয়াস ফোন করে তার বন্ধুর সাথে কথা বলছিল, আর বন্ধুকে সকল কথা খুলে বলেই ওই পাশ থেকে তার বন্ধু হাসতে লাগে আর বলতে লাগে,
তুই যাকে দেখতে পারতিস না, দেখ এখন তোর ঘরের বউ। কি করবি, কিছুই করার নাই, সবকিছু আল্লাহর হাতেই হয়। পিছনের কথা মুছে গিয়ে নতুন করে শুরু কর তোরা। না, আমি ওর সাথে কখনোই একসাথে নিচে থাকতে পারবো না। আমি 6 মাস পর ওকে ডিভোর্স দিয়ে দিব। 6 মাস তো? 6 মাস দেখবি এমনি এমনি তোরা দুজন ঠিক হয়ে গেছিস। তখন দেখবি কেউ কাউকে ছাড়া থাকতেই পারবি না। কখনোই ওর সাথে আমি থাকতে পারবো না আজীবন। শোন, আমার মা বাবাও আমাকে অনিচ্ছায় বিয়ে দিয়েছিল। প্রথম 1 মাস ভেবেছিলাম মেয়েটার কাছে যাব না, পরের 1 মাস ভেবেছিলাম মেয়েটাকে ডিভোর্স দিয়ে দেব। 3 নম্বর মাসে গিয়ে মেয়েটার প্রতি কেমন যেন ভালো লাগা কাজ করে, আর 4 নম্বর মাসে গিয়ে ওকে না দেখলে আমার ভালোই লাগতো না। যা হয়েছে ভুলে গিয়ে নতুন করে শুরু কর, এটাই তোদের জন্য ভালো হবে। ফোন করেছিল রিহানকে তার মুখ থেকে একটু সান্ত্বনা পাওয়ার জন্য। উল্টো রিহান তাকে আরও জ্ঞানের কথা বলতে লাগলো। পিয়াস ফোন রেখে দিয়ে তার পাঞ্জাবি পায়জামা খুলে একটা টি শার্ট আর একটা প্যান্ট পরে নিল। শোবার সময় মেঘার দিকে এক পলক তাকিয়ে দেখে নিষ্পাপ মেয়ের মতো শুয়ে আছে। কেউ দেখে বুঝতেই পারবে না যে এই মেয়ে ঘুম ভাঙলে একটা ডাইনির রূপ ধারণ করে। কথাগুলো মনে মনে ভেবে পিয়াস গিয়ে খাটে ঘুমিয়ে পড়ে আর ভাবতে লাগে, আমি কি ভাবছি এইগুলো? তাহলে কি রিহানের কথাই সত্যি হবে? ওকে কি আমি ভালোবেসে ফেলবো, কিংবা ও আমাকে ভালোবেসে ফেলবে? ধ্যাত, এত চিন্তা করে লাভ নেই, যা হবার তা হবে। পিয়াস আর চিন্তা না করে ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা পিয়াসের ঘুম ভাঙে। তার মুখে পানির ফোঁটা পড়তেই চোখ খুলে দেখে তার সামনে মেঘা চুল আঁচড়াচ্ছে। পরক্ষণেই পিয়াসের রাগ মাথায় উঠে যায়। তারপর পিয়াস শোয়া থেকে উঠে মেঘাকে উদ্দেশ্য করে বলতে লাগে, সকাল সকাল কি করেছিস তুই? আর এত সকালে তুই গোসলই বা করলি কেন? তুই গিয়ে গোসল করে নে, না হয় মা বাবা আমাদেরকে সন্দেহ করবে। পিয়াসের আর বোঝার বাকি রইল না যে মেঘা কি পৌঁছাতে চাচ্ছে। তারপর পিয়াস ওয়াশরুমে গিয়ে গোসল করে শুধু একটা তোয়াল পরে ওয়াশরুম থেকে বের হয়। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আয়নার সামনে বসে নিজেকে পরিপাটি করছিল মেঘা। মেঘার এরকম চেহারা দেখে মুহূর্তে বোকা বনে যায় পিয়াস। হঠাৎ মেঘা পিয়াসকে তার দিকে এক পলকে তাকিয়ে থাকতে দেখে পিয়াসকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোর কি হয়েছে? এইভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? আর তোর নিজের শরীরের দিকে একবার তাকা। আগে হয়তো একা থাকতে ঘরে আগুন, তোর ঘরে একটা অপরিচিত মেয়ে থাকে, তাই এরপর থেকে এইভাবে আর ওয়াশরুম থেকে বের হবি না। মেঘার কথা শুনে নিজের দিকে তাকায় পিয়াস। দেখতে পায় পুরো শরীরে শুধুমাত্র একটা তোয়ালে পেঁচানো, গা থেকে টিপ টিপ করে পানি পড়ছে। নিজের দিকে একবার তাকিয়ে মেঘার দিকে একবার তাকাতে দেখে মেঘা তার দিকে কীরকম জানি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেঘা মুহূর্তে নিজেকে সামলে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তারপর পিয়াস গিয়ে একটা প্যান্ট গেঞ্জি পরে তার রুমে শুয়েছিল। তখনই মিনা তার রুমে প্রবেশ করে আর পিয়াসকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, মা বাবা তোমাকে নিচে রাখছে, জলদি চলো। তারপর পিয়াস তার রুমে আর না থেকে মিনাকে নিয়ে নিচে নেমে আসে। বাড়ি ভর্তি মেহমান। তারপরে বাড়ির বাইরে গিয়ে একটা স্থানে পিয়াস আর মেঘাকে বসিয়ে দেওয়া হয়। তারপর তাদের সামনে সকলে নাচানাচি করছে, কেউ বা গান গাচ্ছে। এদিকে পিয়াসের মেঘার কাছে বসে থাকতে কীরকম যেন আনইজি ফিল হচ্ছে। একটু পর পিয়াস মেঘার কাছ থেকে উঠে তার বন্ধু রিয়ানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পার্কে চলে যায়। হঠাৎ পিয়াসকে পার্কে আসতে দেখে রিয়ান বলে ওঠে, এখানে কেন আসলি তুই? বাড়িতে ভালো লাগছিল না, তাই এখানে আসছি। তাই বলে এখানে চলে আসলি? আমি বুঝতে পারছি না তোর কি রকম লাগবে। প্রথম আমারও এরকম লাগতো। প্লিজ চুপ করবি তুই? বাড়িতে এত চেঁচামেচি দেখে একটু নিরিবিলি আসলাম থাকার জন্য, আর এখানেও এসে কানের কাছে ঘ্যান ঘ্যান করছিস। পিয়াসের মুখ থেকে এরকম কথা শুনে মুহূর্তে চুপ হয়ে যায় রেহান। অনেকক্ষণ চুপচাপ সেখানে বসে থেকে রেহান পিয়াস। একটু পর রেহান পিয়াসকে উদ্দেশ্য করে বলতে লাগে, শোন, তোকে একটা কথা বলি, কিছু মনে না করলে। না, কিছু মনে করব না, তুই বল। শোন, আঙ্কেল আন্টি অনেক আনন্দ করে তোকে বিয়ে করাইতেছে, আর কিছুদিন পর তোরা যদি দুজন দুই দিকে চলে যাস তখন তোর মা বাবা কি ভাববে বল? তাই বলছি কি। কথার মাঝে রেহানকে থামিয়ে দিয়ে পিয়াস বলতে লাগে, এ বিষয় নিয়ে আর তুই আমার সাথে কখনোই কথা বলবি না। লাইফ আমার, আমি ডিসিশন নিতে পারবো, তোকে আমার লাইফ নিয়ে চিন্তা না করলেও হবে। পিয়াসের মুখ থেকে এরকম কথা শুনে বসা থেকে উঠে হাঁটতে লাগে রিহান। পিছন থেকে অনেকবার পিয়াস তাকে ডাকে, কিন্তু কোনো শব্দ পায় না। এদিকে রিহান পার্ক থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে তার বাড়িতে চলে যায়। একটু পর
পিয়াস পার্ক থেকে বেরিয়ে গাড়ি করে তার বাসায় চলে যায়। পিয়াসকে খুঁজে তার বাবা মা না পেয়ে অনেকবার ফোন করে, কিন্তু কোনো সার শব্দ পায় না। তখনই পিয়াস বাসায় প্রবেশ করে। পিয়াসের সাথে অনেকবার তার বাবা মার কথা বলার চেষ্টা করে, কিন্তু তাদের কথার কোনো কর্ণপাত না দিয়ে তার রুমের দিকে অগ্রসর হয়। রুমে গিয়ে সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটে এসে সোজা হয়ে বসে মোবাইল চালাতে লাগে। কিছুক্ষণ পর রুমে প্রবেশ করে মেঘা। তারপর মেঘা পিয়াসকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি হয়েছে? আপনার আঙ্কেল আন্টিকে সকলের সামনে এভাবে অপমান করলেন কেন? তোমাকে আমার পরিবার নিয়ে ভাবতে হবে না। আমি আমার পরিবারের সাথে কী রকম ব্যবহার করব তা তোমাকে বলতে হবে না। যদি তোমার ফ্যামিলির সাথে আমি রুড ব্যবহার করি তাহলে তুমি আমাকে শাসন করতে পারো, কিন্তু আমার পরিবারের বেলায় তা পারো। আর একটা কথা শুনে রাখো, আমি কখনো কারো কাছ থেকে বুদ্ধি নিয়ে চলতে পছন্দ করি না, আর চলিও না। পিয়াসের মুখ থেকে এরকম কথা শুনে মেঘা পুরো কুচকে পিয়াসের দিকে একটু তাকিয়ে থেকে আবার নিচে চলে আসে। নিচে আসতেই পিয়াসের মা মেঘাকে উদ্দেশ্য করে বলতে লাগে, মা, তোমাদের মাঝে কি কিছু হয়েছে? মেঘা একটু হেসে পিয়াসের মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, না আন্টি, আমাদের মাঝে তো তেমন কোনো কিছুই হয়নি। আমি বলতে যাচ্ছিলাম যে তোমাকে কি পিয়াস কোনো কথা বলেছে যাতে তোমার অনেক কষ্ট লেগেছে? পিয়াসের মায়ের এরকম কথা শুনে মেঘা একটু মুচকি হেসে পিয়াসের মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, না আন্টি, আপনার ছেলে তেমন কোনো কথা বলেনি আমাকে। তুমি আমাকে আন্টি বলছো কেন? তাহলে কি বলবো? আজকে থেকে তুমি আমাকে মা বলবে আর তোমার আঙ্কেলকে বাবা বলে ডাকবে। ওকে আন্টি। ও সরি মা। পাকলি মেয়ে। কথাটি বলেই পিয়াসের মা পিয়াসের রুমের দিকে অগ্রসর হয়। পিয়াসের রুমে ঢুকে দেখে তার বাবাও সেখানে বসে আছে। তারপর পিয়াসের মা দরজা লাগিয়ে দিয়ে তাদের কাছে এসে বসে পিয়াসকে উদ্দেশ্য করে বলতে লাগে, শোনো, বাবা মা কখনো ছেলের খারাপ চায় না, আর আমরাও জানি। আর মেঘা মেয়েটা অনেক ভালো। তোমরা মেঘাকে চিনলা কই? ও আমার স্কুলের ছাত্রী, আর আমি ওকে ভালো করে চিনি। শুধু কলেজের মাঝে গুন্ডামি করে বেড়ায়, আর ছেলেদের মতো পোশাক আশাক পরে ঘোরাফেরা করে। আর হ্যাঁ, এই কথাটা যদি আমার স্কুলে জানাজানি হয়ে যায় তাহলে আমার সম্মানটা কোথায় দাঁড়াবে স্যার হয়ে কিনা? আমি একটা ছাত্রীকে বিয়ে করেছি, বুঝতে পারছো ব্যাপারটা তোমরা? ছেলের এরকম প্রশ্নে কি জবাব দিবে বুঝতে পারছে না পিয়াসের মা বাবা। পিয়াস মা বাবাকে এরকমভাবে চুপ থাকতে দেখে বলে ওঠে, বলে তোমরাই ভাবো কি করে আমি মেঘাকে মানিয়ে নিব নিজের জীবনের সাথে। তাই বলে কি কোনো স্যার সাথে বিয়ে করে না? বিয়ে করে না আমি তা বলতে চাইনি, সকলে করলেও তো আমি করব না, বুঝতে পারছো? কথাটি বলে রুম থেকে বেরিয়ে যায় পিয়াস। অন্যদিকে মেঘা রুমে প্রবেশ করতে যাবে, তখনই পিয়াসের এরকম কথা শুনে অবাক হয়ে যায়। পিয়াস রুম থেকে বের হতে যাবে, তখনই দরজার সামনে মেঘাকে দেখতে পেয়ে এক পলক মেঘার দিকে তাকিয়ে আবার ছাদে যাওয়ার উদ্দেশ্যে অগ্রসর হয়। কিছুক্ষণ ছাদে থেকে আবার রুমে চলে যায় পিয়াস। রুমে বসে থেকে মোবাইল চাপছিল। হঠাৎ করে তার রুমে প্রবেশ করে মিনা। আর মিনা পিয়াসকে উদ্দেশ্য করে বলতে লাগে, ভাইয়া, আব্বু আম্মু ডাকছে তোমাকে খাবার জন্য। চলো আপুমনি। শোন, প্রত্যেক ছেলেকে বিয়ের একদিন কিংবা 2 দিন পর শ্বশুরবাড়িতে যেতে হয়, এটাই নিয়ম, আর এটাই ঘটে আসছে কালের বিবর্তনে। তাই তোকেও কালকেই যেতে হবে তোর শ্বশুরবাড়িতে। পিয়াস তার বাবার কথা শুনে তার বাবার দিকে তাকিয়ে বলতে লাগে, আচ্ছা বাবা। তারপর খাবার শেষ করে পিয়াস রুমে চলে যায়। রুমে গিয়ে আজও মোবাইল টিপছিল। তখনই রুমে প্রবেশ করে মেঘা। মেঘার দিকে না দেখে পিয়াস খাট থেকে উঠে গিয়ে বেলকনিতে চলে যায়। কিছুক্ষণ পরে পিয়াস রুমে এসে দেখে মেঘা ফ্লোরে শুয়ে আছে। তারপর পিয়াসও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা মেঘা ঘুম থেকে উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে পিয়াস এখনও ঘুমাচ্ছে। তার দিকে একটু অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে মেঘা মনে মনে ভাবছে, আসলেই কি আমি সকলের সাথে খারাপ ব্যবহার করি? আর মাকে যে বললো আমি নাকি কলেজের ছোট ছোট পোশাক পরে যাই, তাহলে কি মেঘের পছন্দ না ছোট পোশাক পরা? আর কিছু চিন্তা না করে মেঘা সোজা চলে যায় কিচেন রুমে। কিচেন রুমে গিয়ে দেখে পিয়াসের মা আগে থেকে সেখানে রান্নাবান্না করছে। তারপর মেঘাকে পিয়াসের মায়ের সাথে রান্নার কাজে সাহায্য করতে লাগে। অন্যদিকে পিয়াস ঘুম থেকে উঠে ফ্লোরে চেয়ে দেখে মেঘা এখানে নেই। পিয়াসের আর বোঝার বাকি রইল না, না থেকে মার সাথে রান্না সাহায্য করছে। পিয়াস মনে মনে ভাবছে, যাই হোক, একটা দিক দিয়েই ভালোই আছেন, আমার আগে ঘুম থেকে উঠে তোমার কাজে সাহায্য করছে। আর কিছু চিন্তা না করে পিয়াস ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে মার কাছে গিয়ে একটা কফি চেয়ে বাবার সাথে বসে টিভি দেখছে। একটু পর মেঘা ট্রেতে করে 1 কাপ কফি নিয়ে পিয়াসকে দেয়।
পিয়াস ট্রে থেকে কফিটা নিয়ে টিভিতে খবর দেখছিল আর খাচ্ছে। এদিকে তার মা খাবার রেডি করে ডাকতে লাগে সকলকে। পিয়াস, তোর বাবাকে নিয়ে খেতে আয়। তারপর পিয়াস তার বাবা টিভি দেখা বাদ দিয়ে খাবার টেবিলে গিয়ে বসে পড়ে। তখনই পিয়াসের বাবা মেঘাকে উদ্দেশ্য করে বলতে লাগে, মা, তোমার খাওয়া দাওয়া শেষ করে ঘোষ হয়ে তোমাদের বাড়িতে উদ্দেশ্যে রওনা দিও, আর আমরা 2 দিন পর গিয়ে নিয়ে আসবো তোমাকে। বাবা, আমার স্কুলের ছুটি আর মাত্র 2 দিন আছে, তাহলে মেঘাদের বাড়িতে 3 দিন কি করে থাকবো? তুমি তো ভুলে গেছিস যে তোর কলেজের প্রিন্সিপাল তোর এখন শ্বশুর, তোকে ছুটি নিয়ে ভাবতে হবে না। তারপর পিয়াস খাওয়া দাওয়া শেষ করে তার রুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়, আবার বিছানায় গিয়ে বসে থেকে আধসা হয়ে ফোন চালাচ্ছে। তখনই মেঘা রুমে প্রবেশ করে, পিয়াসকে উদ্দেশ্য করে বলতে লাগে, আমার সাথে কি আপনি যাবেন? পিয়াস মাথা দিয়ে হ্যাঁ সম্মতি জানায়। তাহলে আপনার জামা কাপড়গুলো আমি গুছিয়ে দেব। মেঘার এরকম কথা শুনে পিয়াস চমকে যায়। পরক্ষে নিজেকে সামলে নিয়ে মেঘাকে হাবোধক সম্মতি জানায়। মেঘা জামা কাপড় গোছাতে লাগে আর অন্যদিকে পিয়াস ভাবতে লাগে, বুঝছি না, বিয়ের পর থেকে মেঘা আমার সাথে কীরকম যেন ভালো ব্যবহার করছে। তাহলে কি মেঘা সম্পর্কটা নষ্ট করতে চাচ্ছে না? আমার এত কিছু ভেবে লাভ নাই, 6 মাস আগে যাক, তারপরে দেখা যাবে। মেঘাটাকে পিয়াসের ধ্যান ভাঙে। পিয়াসকে উদ্দেশ্য করে মেঘা বলতে লাগে, আমি চাচ্ছিলাম যে এখনই বের হব, আপনি কি বলেন? পিয়াস মাথা দিয়ে হ্যাঁ সম্মতি জানায়। পিয়াসের এরকম আচরণ দেখে মেঘা অনেকটা রেগে যায়। পরকে নিজেকে সামলে নিয়ে বলতে লাগে, আপনি রুম থেকে বের হন, আমি পোশাক চেঞ্জ করব। উত্তর না দিয়ে মোবাইল হাতে নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। রুম থেকে বেরিয়ে সোজা পিয়াস ছাদে চলে যায়। ছাদে গিয়ে তার বন্ধু রেহানকে ফোন করে। এদিকে রেহান পিয়াসের ফোন পেয়ে রিসিভ না করে অমনি রেখে দেয়। পিয়াস অনেকবার ফোন করার পর ফোন রিসিভ করে বলতে লাগে, কি হয়েছে, তোরা এতবার ফোন করছিস কেন? আরেকদিন আমার কথায় মন খারাপ করেছিস তুই। ত্যাগ, এমনিতেই অনেকটা চিন্তা তো ছিলাম, তার মাঝে তোর ওই রকম কথা শুনে নিজেকে সামলাতে না পেরে উল্টাপাল্টা কথা বলে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দে। অন্যদিকে রেহান চুপচাপ পিয়াসের কথা শুনছিল। ফোনের ওপাশ থেকে রেহান একটু মুচকি হেসে বলে ওঠে, হ্যাঁ, তোর ওপর রাগ করে আমি তোর ফোন রিসিভ করিনি, কিন্তু তোর এরকম কথা শুনে কথা না বলে থাকতে পারছি না। কথাটা বলে হা হা করে হাসতে লাগলো রিহান। রিহানকে আহমকের মতো হাসতে দেখে ওই পাশ থেকে পিয়াস বলতে লাগে, কি রে, তোর আবার কি হলো? ভূতে ধরলো নাকি? ফোনের মাঝে এরকম হাসছিস কেন? আরে তোর বাচ্চা আমার কথা শুনে না এসে আর থাকতে পারলাম না। তাদের এরকম কথা বলার মাঝেই পেছন থেকে মেঘে এসে ডাকতে লাগে পিয়াসকে, আমি রেডি হয়েছি, আপনি গিয়ে রেডি হয়ে নিন। ওই পাশ থেকে রেহান তাদের বলা প্রত্যেকটা কথা শুনে নেয়। মেঘা চলে যেতে পিয়াস আবার কথা বলতে লাগে রিহানের সাথে। তখনই রিহান বলে ওঠে, তলে তলে তো অনেক দূর চলে গেছিস, তুই থেকে এখন তুমিতে, কিছুদিন পর আপনিতেও চলে আসবে, আর আমি বললেই রেগে যাস। চোখ, তুই যেরকম ভাবছিস সেরকম কিছুই হয়নি, শুধুমাত্র বাসর রাতে তুই করেছে, তারপর দিন থেকে আপনি বলা শুরু করেছেন, জানি না কেন। অন্যদিকে মেঘা ঘরে গিয়ে তার বান্ধবীকে ফোন করে আর বলতে লাগে, বিকেলের দিকে আমাদের বাড়িতে চলে আসিস। কেন, তুই বাড়িতে আসবি নাকি? হ্যাঁ, সাথে স্যারও আসছে। কিন্তু স্যার আসলে কি না আসলেই বা কি, প্রথম দেখায় স্যারের ওপর ক্রাশ খেয়ে বসেছিলাম, কিন্তু মাঝখান দিয়ে তুই নিয়ে নিলি কুত্তি। 6 মাস পর তাকে ডিভোর্স দিয়ে দেব, তখন আবার তুই লাইন মারিস। মেঘার মুখ থেকে এরকম কথা শুনে মুহূর্তে চমকে যায় মেঘার বান্ধবী। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে মেঘার বান্ধবী বলতে লাগে, কি বলছিস এগুলো কুত্তি? হ্যাঁ, ঠিকই বলছি, কারণ স্যার আমাকে পছন্দ করেন। বিয়ের পরের দিন তার মা বাবাকে কথাগুলো বলার সময় আমি শুনে ফেলি। শোন, তোর বোঝার কোনো ভুল আছে, আমার মনে কীরকম যেন খটকা লাগছে। কোনো খটকা না, সেই কলেজ থেকে দেখছিস না আমাকে একদমই সহ্য করতে পারেন না। যে আমাকে সহ্য করতে পারে না তার সাথে আগামী পথ কিভাবে চলবো বল? আর সেও বলেছে 6 মাস পর ডিভোর্স দিয়ে দিব, তাই আমিও আর মানা করিনি। মেঘা তার বান্ধবীর সাথে আরও কথা বলতে লাগে। অন্যদিকে পিয়াস রিহানের সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে ঘরে প্রবেশ করতে দেখে মেঘা কার সাথে যেন ফোনে কথা বলছে। পিয়াস ঘরে আসতে মেঘা ফোন কেটে দেয়। তারপর মেঘা বেলকুনিতে চলে যায়। একটু পর মেঘা রুমে প্রবেশ করে দেখে পিয়াস একটা কালো জিন্স, সাদা একটা শার্ট পরেছে, চুলগুলো হালকা স্পাইক করা, দেখতে যেন একদম নায়কের মতো লাগছে। অন্যদিকে মেঘাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে
পিয়াস মেঘাকে উদ্দেশ্য করে বলতে লাগে। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? আর চলেন। তারপর লাগেজ নিয়ে নিচে নামতে লাগে পিয়াস আর মেঘা। অন্যদিকে বসের রুমে বসে টিভি দেখছিল পিয়াসের বাবা মা আর তার ছোট বোন মিনা। মেঘা আর পিয়াস সিঁড়ি দিয়ে নিচে নামার সময় মিনা তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগে, আপু আম্মু দেখো, টিভিতে যে আমরা নায়ক নায়িকা দেখি না, তাদের মতো দেখা যাচ্ছে না ভাইয়া আর ভাবিকে? মিনার এরকম কথাই টিভি থেকে চোখ ঘুরিয়ে সিঁড়ির দিকে তাকাই, দেখে মেঘা আর পিয়াস নামছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে পিয়াসের বাবা মা পরক্ষণে নিজেদেরকে সামলে নিয়ে পিয়াসের মা পিয়াসের বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখো না, পিয়াস আর মেঘাকে একসাথে অনেক সুন্দর বানিয়েছে না? পিয়াসের বাবা মাথা দিয়ে সম্মতি জানায়। তারপর পিয়াস আর মেঘা বাবা মার কাছে এসে বিদায় নিয়ে তাদের মেঘাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়। গাড়ি চলতে লাগে তার আপন গতিতে। এদিকে পিয়াস গাড়ির জানালা দিয়ে ব্যস্ত শহরটাকে দেখছে, আর অন্যদিকে মেঘা কার সাথে যেন মেসেজ করছে আর মিটিমিটি হাসছে। একটু পর গাড়ি এসে থামে মেঘাদের বাসের সামনে। মেঘা গাড়ি থেকে নেমে বাসের ভিতরে প্রবেশ করে। অন্যদিকে পিয়াস গাড়ি থেকে নেমে ডিকিতে থাকা তাদের লাগেজ বের করে বাসের উদ্দেশ্যে অগ্রসর হয়। এদিকে মেঘাকে কলিং বেল বাজাতে লাগে। অন্যদিকে মেঘার মা কিচেন রুমে রান্না করছিল। হঠাৎ এক নাগারে কলিং বেল বাজানো দেখে তার আর বোঝার বাকি রইল না যে মেঘা এসেছে, কারণ এই কাজটা মেঘা ছাড়া আর কেউ কখনো করে না। তারপর কিচেন রুম থেকে মেঘার মা এসে দরজা খুলে দেয়। দরজা খুলতে মেঘাকে জড়িয়ে ধরে তার মাকে আর বলতে লাগে, কেমন আছো মা তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তা জামাই বাবাজি কই, সে আসেনি সাথে? না, এসেছে তো, ওই দেখো। তখনই পিয়াস গাড়ি থেকে লাগেজ নিয়ে আসতে লাগে। তারপর মেঘা মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, এখানে দাঁড় করে রাখবে নাকি বাসার ভেতর ঢুকতে দেবে? এখানে দাঁড় করিয়ে রাখবো কেন, আয় আয় বাসার ভেতরে। তারপর পিয়াস আর মেঘা বাসার ভিতরে প্রবেশ করে। তারপর মেঘা পিয়াসকে বলে ওঠে, লাগেজ নিয়ে আপনি আমার সাথে আসেন। তারপর মেঘার পিছু পিছু তাদের রুমের দিকে অগ্রসর হয়। রুমে গিয়ে সোজা ওয়াশরুমে চলে যায় মেঘ। এদিকে মেঘ ওয়াশরুম থেকে বের হয়ে পোশাক চেঞ্জ করে মার কাছে চলে যায়। অন্যদিকে পিয়াস ওয়াশরুম থেকে বের হয়ে খাটে আদর্শ হয়ে ফেসবুক স্ক্রলিং করছে। একটু পর মেঘার মা খাবার রেডি করে মেঘাকে বলে, যা তোমা পিয়াস বাবাকে ডেকে আন। তারপর মেঘা তার মায়ের কাছ থেকে তার রুমে অগ্রসর হয়। তারপর মেঘা তার রুমে প্রবেশ করে পিয়াসকে উদ্দেশ্য করে বলতে লাগে, নিচে আসেন, মা আপনাকে খাওয়ার জন্য ডাকছেন। রাত্রিবেলা পিয়াস খাট থেকে একটা বালিশার চাদর নিয়ে ফ্লোর পেতে ঘুমোতে যাবে। অমনি রুমে প্রবেশ করে মেঘা। পিয়াসকে মেঝেতে শুতে থেকে মেঘা পিয়াসকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি করছেন আপনি? নিচে শুচ্ছেন কেন? তাহলে কই থাকবো আমি? আমি আপনার মতো অমানুষ না। আমার নিজের বাসা হয়েছে তো কি হয়েছে, আমি ফ্লোরে থাকি। তারপর পিয়াস ফ্লোর থেকে উঠে খাটে শুয়ে পড়ে। একটু পর কি জানি চিন্তা করে মেঘাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আপনিও এসে খাটে শোন। অমনি মেঘা পিয়াসের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলতে লাগে, কি? আমি বলতে চাচ্ছি যে আপনিও এসে খাটে শোন, মাঝখান দিয়ে একটা কোলবালিশ দিয়ে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার করে নেব। পিয়াসের মুখ থেকে এরকম কথা শুনে ফিক করে হেসে ফেলে মেঘা। এরপর থেকে মাঝখানে কোলবালিশ দিয়ে ঘুমিয়ে পড়ে মেঘা। এভাবে কেটে যায় 3টা দিন। 3 দিন পর পিয়াসের মা বাবা মেঘাদের বাড়িতে এসে মেঘা আর পিয়াসকে নিয়ে যায় তাদের বাড়িতে। তারপর মেঘা আর পিয়াস তাদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। রাতের খাবার তারা মেঘাদের বাড়িতে খেয়ে এসেছে, তাই আর খাবে না কেউই। ওদিকে পিয়াসকে খাটে শুয়ে থাকতে দেখে মেঘা খাট থেকে একটা কাঁথা আর বালিশ নিয়ে মেঝেতে শুতে যাবে। তখনই পিয়াস বলে ওঠে, মেঝেতে শুতে হবে না, খাটে এসে শুয়ে থাকো, মাঝখানে কোলবালিশ রেখে। তারপর পিয়াসের বলা কথা অনুযায়ী মেঘা খাটে এসে শুয়ে পড়ে মাঝখানে কোলবালিশ রেখে। পরের দিন সকালে পিয়াস ঘুম থেকে উঠে প্রতিদিনের ন্যায় কিচেন রুমে গিয়ে দেখে তার সেখানে মেঘা রান্না করছে। কিচেন রুম থেকে চলে আসতে যাবে, তখনই পিছন থেকে মেঘা ডেকে বলতে লাগে, আপনি গিয়ে বাবার সাথে খবর দেখেন, আমি কফি বানিয়ে আনছি। তুমি কি করে জানো আমি প্রত্যেকদিন সকালে কফি খাই? মা বলেছে। ও, তারপর সেখান থেকে পিয়াস তার বাবার কাছে গিয়ে সোফায় বসে খবর দেখছিল। তখন মেঘা ট্রেতে করে কফি নিয়ে এসে পেয়াটকে দেয়। কবে শেষ করে পিয়াস তার রুমে গিয়ে ঘুষুতে লাগে কলেজে যাওয়ার উদ্দেশ্যে। তখনই মিনা তার কাছে এসে বলতে লাগে, ভাইয়া তোমাকে মা বাবা ডাকছে, খাবার টেবিলে তোমার জন্য অপেক্ষা করছে তারা। মিনার কথা শুনে পিয়াস তার রুম থেকে বেরিয়ে
খাবার টেবিলে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে কলেজের উদ্দেশ্যে বের হতে যাবে। তখনই পিয়াসের বাবা বলে ওঠে, বৌমা, তুমিও তো একই কলেজে, তাই একটু ওয়েট করো। বৌমা একটু একসাথে কলেজে যা। না বাবা, আমার একটু কাজ আছে। মিনাকে স্কুলে নামিয়ে দিয়ে তারপরে যাব। পিয়াস আর কিছু না বলে বাবার কাছ থেকে বিদায় নেয়। মেঘাকে নিয়ে গাড়িতে ওঠে তার স্কুলের সামনে মিনাকে নামিয়ে দিয়ে যেতে লাগে কলেজের উদ্দেশ্যে। কলেজে এসে দেখে মেঘা তার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে সেই কলেজের গেটের সামনে। প্রত্যেকদিন মেঘা ছেলেদের পোশাক পরলেও আজ ভিন্ন পোশাক, একটা গোলাপি কালারের 3 পিস পরে এসেছে সে। তারপর পিয়াস কলেজে প্রবেশ করার সময় মেঘার বান্ধবীরা বলে ওঠে, স্যার, প্রতিদিনের ন্যায় আজকে আপনাকে অনেক হট লাগছে। মেয়েগুলোর মুখ থেকে এরকম কথা শুনে মুহূর্তেই বোকা বনে যায় মেঘা। এরপর মেঘা মেয়েগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগে, শোন, তোরা এই স্যারকে আর কেউ ডিস্টার্ব করবি না। ইভেন আজ থেকে কোনো স্যারকেই ডিস্টার্ব করবি না। স্যার হচ্ছে বাবার সমতুল্য, বাবার পরে তাদের স্যার স্থান পায়, তাই কখনো তাদের সাথে এগুলো করবি না। মেঘার মুখ থেকে এরকম কথা শুনে মুহূর্তে বোকা বনে যায় মেঘার বান্ধবীগুলো। তারপর মেঘা আর মেঘার বান্ধবীরা মেঘাকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি রে মেঘা, তোর আজকে কি হয়েছে? আজকে দেখছি তুই গরিবদের মতো পোশাক পরে এসেছিস, আর দেখছি কীরকম যেন দয়ালু হয়ে গেছিস। সকালে একটা ছেলেকে ধরলাম র্যাগিং করার জন্য, কিন্তু ছেলেটাকে ছেড়ে দিতে বললি কেন? আর এখন কি না স্যারদের যেন আমরা ডিস্টার্ব না করি সেই কথা বলছিস? ব্যাপার কি তোর, বলবি? কোনো ব্যাপারই না। তারপর মেঘা সেখানে না থেকে কলেজে প্রবেশ করে। অন্যদিকে পিয়াস মেঘার এরকম কথা শুনে অনেকটাই ভালো লাগে তার। তারপর সেখানে আর না দাঁড়িয়ে থেকে পিয়াস টিচার্স রুমে চলে যায়। টিচার্স রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর ক্লাসে চলে যায়। ক্লাসে এসে পিয়াস দেখতে পায় শুধু মেঘাই বসে আছে, আর মেঘার সাথে যে তার বান্ধবীগুলো ছিল তারা কেউ নেই। মেঘার এরকম পরিবর্তন দেখে অনেকটাই ভালো লাগে পিয়াসের। তারপর এক এক করে ক্লাস শেষ করে কলেজ শেষ করে বাড়ি ফিরতে যাবে, তখনই দেখতে পাই মেঘা দাঁড়িয়ে অপেক্ষা করছে গাড়ির জন্য। তখন পিয়াস তার সামনে গিয়ে গাড়ি ব্রেক করে বলতে লাগে, গাড়িতে উঠে আসো, এখন এখানে গাড়ি পাবে না। মেঘা এদিক ওদিক তাকিয়ে কি যেন দেখে আবার গাড়িতে উঠে পড়ে। তারপর গাড়ি নিয়ে পিয়াস মিনার স্কুলের সামনে চলে যায়। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখে মিনা স্কুল থেকে বের হচ্ছে। তারপর মিনাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে পিছনের সিটে বসে আছে মেঘা আর মিনা। হঠাৎ গাড়িতে মেঘাকে দেখে ভূত দেখার মতো চমকে যায় মিনা। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে মিনা গাড়িতে ওঠে মেঘাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা ভাবি, তুমি আর ভাইয়া কি একই কলেজে? হ্যাঁ, তোমার ভাইয়া স্যার, আমি তার স্টুডেন্ট। জানো ভাবি, আমাদের কলেজে একটা স্যার আছে। স্যার আমাকে শুধু পাকনা বুড়ি বলে। বলো কেমনটা লাগে? আমি কি বলি নাকি যে আমার বয়স মাত্র 5? মেঘা আর মিনা দুজনে আড্ডা দিতে দিতে বাসে পৌঁছে যায়। বাসে এসে গাড়ি থেকে নেমে যে যার রুমে চলে যায়। অন্যদিকে মেঘা কলেজ থেকে এসে ফ্রেশ হয়ে নিচে নেমে কিচেন রুমে চলে যায়। কিচেন রুমে এসে দেখে পিয়াসের মা রান্না করছে। মেঘা পিয়াসের মায়ের সাথে রান্নার সাহায্য করতে লাগে। অন্যদিকে পিয়াস ফ্রেশ হয়ে খাটে শুয়ে থেকে আর মনে মনে ভাবছে, মেঘাকে তাহলে আমাকে মেনে নিয়েছে। ওই দিন যে মা বাবাকে কথাগুলো বলেছিলাম, সেই কথাগুলো শুনে নিজেকে মানানোর চেষ্টা করছেন। তাহলে কি মেঘা আমাকে পছন্দ করে? এত ভেবে আমার কোনো লাভ নেই। আর মাত্র 3টা মাস, তো দেখতে দেখতেই পার হয়ে যাবে। 3 মাস পর ওকে ডিভোর্স দিয়ে দেব। কথাটা আনমনে চিন্তা করছিল পিয়াস। অমনি খট করে দরজা লাগানো শব্দ শুনে সেদিকে তাকিয়ে দেখে মেঘার শরীর থেকে ঘেমে টুপটুপ করে পানি পড়ছে। এক লোভনীয় লাগছে তাকে। মুহূর্তের মাঝে নিজেকে সামলে নিয়ে পিয়াস বেলকুনিতে চলে যায়। অন্যদিকে মেঘা পিয়াসকে এক নাগারে তাকিয়ে থাকতে দেখে চট করে বেলকুনিতে চলে যাওয়া দেখে। নিজের দিকে একবার তাকিয়ে দেখে পুরো শরীর ঘেমে ভিজে গেছে। মুখ হাত দিয়ে ঘামের পানি টপটপ করে পড়ছে। মেঘা সেখানে না দাঁড়িয়ে থেকে ওয়াশরুমে চলে যায় গোসল করার জন্য। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে পিয়াস খাটে আদশা হয়ে ফোন চাপছিল। তারপর মেঘা আয়নার সামনে গিয়ে চুল শুকাতে লাগছিল। এদিকে পিয়াস মনে মনে ভাবতে লাগে, মেয়েটিকে যত দেখছি ততই তার উপর দুর্বল হয়ে পড়ছি। জানি না এই সম্পর্ক কাটা কয়দিনের, কিন্তু মেয়েটার জন্য দিন দিন কীরকম জানি মায়া জন্মাচ্ছে। তাহলে কি রিহানের কথাই সত্যি হবে?
না না, কি ভাবছি আমি, এর মতো খারাপ মেয়েকে কখনো ভালোবাসা যাবে না। তারপর পিয়াস সেখানে আর না থেকে ছাদে চলে যায়। ছাদে গিয়ে রেহানকে ফোন করে। পিয়াস তার সাথে কথা বলতে লাগে। কথা বলা শেষ করে পিয়াস নিচে নেমে যায়। নিচে নেমে তার বাবার সাথে বসে থেকে খবর শুনছিল। তখনই তার মা খাবার টেবিলে খাবার গোছাতে গোছাতে বলে, পিয়াস বাবা, খাবার রেডি করেছি, খাবার খেয়ে নে। তারপর পিয়াসের বাবা খাবার টেবিলে গিয়ে খাবার খেতে লাগে। খাবার খাওয়া শেষ করে এরপর রুমে গিয়ে শুয়ে পড়ে। একটু পর মেঘা গিয়ে পিয়াসের পাশে শুয়ে পড়ে, মাঝখান দিয়ে একটা কোলবালিশ রেখে। এভাবে কেটেছে আরও 2টা মাস। একদিন রাতে পিয়াস ঘুমাচ্ছিল। একটু পর মেঘা আসে তার পাশে শুতে, মাঝখান দিয়ে কোলবালিশ দিয়ে বলতে লাগে, আমাদের সম্পর্কটা এখানে আবদ্ধ, নাকি সামনে আগাবে, নাকি আমাকে আপনি ডিভোর্স দিয়ে দেবেন? এই কয়দিনে নিজেকে অনেকটাই পাল্টে নিয়েছে। সে আগের মতো স্যারদের সাথে খারাপ আচরণ করে না, না কোনো ছেলে মেয়ের সাথে। এখন আর আগের মতো কলেজে ছেলেদের মতো পোশাক পরে যায় না, একটা বোরকা আর হিজাব পরে যায়। তার থেকে দেখা দেখি তার বান্ধবীরাও স্যার আর ছেলেদের বিরক্ত করা বাদ দিয়েছে। অন্যদিকে মেঘার প্রশ্নের জবাবে কী বলবে কিছুই বুঝতে পারছে না পিয়াস। পরখে নিজেকে সামলে নিয়ে বলতে লাগে, বাসর রাতের প্রথম দিন তুমি আমার কাছে থেকে ছাড়া পেতে চেয়েছিলে, কথাটি এখন আমি ভুলিনি। আর মাত্র 1টা মাস, তারপরে ডিভোর্সের জন্য আপিল করা যাবে। এর আগে যদি ডিভোর্স পেপারের জন্য আপিল করা যেত তাহলে কবেই না করে ফেলতাম। আর হ্যাঁ, একটা কথা, আমি তোমার সাথে বাকিটা পথ চলতে পারবো না, কারণ আমার নিজের পছন্দ অপছন্দ বলে কথা আছে। আর তোমাকে বিয়ে করেছি একমাত্র বাবা মার মুখের দিকে তাকিয়ে, কিছু বলতে পারিনি বাবা মাকে। পিয়াসের মুখ থেকে এরকম কথা শুনে মেঘা অন্য পাশ ফিরে কাঁদতে লাগে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে তার বালিশ ভিজে যায়। নিজেকে সামলে নিয়ে মনে মনে বলতে লাগে, চেয়েছিলাম আপনার সাথে সুখের সংসার করব, কিন্তু যেখানে আপনি আমাকে মানেনই না, আর কখনোই নিজের স্ত্রীর মর্যাদা দিতে পারবেন না, আর 1টা মাস পর আমাদের ডিভোর্স দিয়ে দেবেন, তাহলে তো তার ইচ্ছা অনিচ্ছায় চালাবো কেন? কালকে থেকে আমি নিজের মতো করে চলবো, সবাই আগের মেঘাকে দেখ। কথাটি বলাই নিজের চোখের পানি মুছে ফেলে মেঘা। তারপর ঘুমিয়ে যায় সে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে পিয়াসের মায়ের সাথে রান্না শেষ করে মেঘা তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে প্রতিদিনে নেয় আজকে সে বোরকা হিজাব পরে কলেজে আসে। মেঘা আজ কলেজে এসেছে নতুন রূপে, একটা জিন্স আর একটা টি শার্ট পরে, উপর দিয়ে আরেকটি শার্ট পরেছে। অন্যদিকে পিয়াস মিনাকে তার স্কুলের সামনে নামিয়ে দিয়ে কলেজ গেট দিয়ে ভিতরে ঢুকতে যাবে। তখনই পাশ থেকে মেঘা পিয়াসকে উদ্দেশ্য করে বলতে লাগে, এই যে স্যার, কই যাচ্ছেন? আপনার প্রাণের জুতোটা খোলা। হঠাৎ এরকম কথা শুনে পাশ ফিরে দেখে মেঘা সে আগের স্টাইলে। তখন মেঘার কাছে গিয়ে পিয়াস বলতে লাগে, কি হয়েছে তোমার, এভাবে এখানে দাঁড়িয়ে কেন? আর এসব কি পরে এসেছো কলেজে? ছেলেদের মতো পোশাক? আমার ইচ্ছে আমি যা খুশি তা পরে কলেজে আসব, আর তা তুই বলার কে? আর শোন, আজ থেকে এই কলেজে নতুন করে জন্ম নিয়ে সেমিকা। মেঘার কথার কর্ণপাত না দিয়ে সেখান থেকে গটগট করে চলে যায় টিচার্স রুমে পিয়াস। রুম থেকে বেরিয়ে ক্লাসরুমের উদ্দেশ্যে অগ্রসর হয়। মাঠের দিকে তাকিয়ে দেখে কলেজের কিছু বখাটে ছেলেদের সাথে মেঘা বসে আছে গাছের নিচে। আর ছেলেগুলো কথায় কথায় মেঘার আপত্তি স্থানে হাত ছুঁয়ে দিচ্ছে। এরকম দৃশ্য দেখে নিমিষে রেখে যায় পিয়াস। রেখে ক্লাস আর না গিয়ে মাঠের মাঝে গাছের দিকে অগ্রসর হয়। মেঘার সামনে গিয়ে পিয়াস ছেলেদেরকে উদ্দেশ্য করে বলতে লাগে, এই তোদের ক্লাস নেই, এখানে বসাটা দিচ্ছিস? হ্যাঁ আছে তো, কি হয়েছে? একটা ছেলে বসা থেকে উঠে পিয়াসের সামনে এসে কলার ঝাঁকাতে ঝাঁকাতে বলল কথাটি। তখনই ছেলেটির গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় পিয়াস আর বলতে লাগে, মা বাবা তোদেরকে শিক্ষা দেয়নি যে স্যারদের সাথে কিভাবে কথা বলতে হয়? মেঘা বসা থেকে উঠে পিয়াসের সামনে এসে পিয়াসের হাত থেকে ছেলেটির কলা ছাড়িয়ে দিয়ে বলতে লাগে, তুই ওকে শাসন করার কে? ওর ইচ্ছা হয়নি তাই আমি ক্লাসে যাইনি, তুই বলার কে ওকে? কথাটি বলে পিয়াসের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দেয়। নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে পিয়াস মেঘাকে উদ্দেশ্য করে বলতে লাগে, খারাপ মেয়ে সবসময় খারাপই থাকে, মুখোশ পরে যতই ভালো হওয়ার চেষ্টা করুক না কেন কখনই ভালো হতে পারে না। আর এই তোর আসল রূপ। জানতাম তুই কখনো ভালো হতে পারবি না, শুধু আমাকে দেখানোর জন্য তুই এতদিন ভালো সেজেছিলি, তাই না? এই কথাটি বলে মেঘার 2 গালে ঠাস ঠাস করে 4টা থাপ্পড় লেগে যায়। তারপর সেখানে না থেকে আবার টিচার্স রুমে চলে যায়। অন্যদিকে মেঘা রেগে সোজা তার বাড়িতে চলে যায়। তার মা জানে সে কখনোই সামলাতে পারবে না মেয়েকে। তখন তার বাবাকে ফোন করে আসার জন্য।
তার বাবা কিছু বুঝতে না পেরে তড়িঘড়ি করে কলেজ থেকে বাড়ি চলে আসে। বাড়ি এসে মেয়েকে এরকম করতে দেখে অবাক হয়ে যায়। তারপর মেঘার বাবা মেঘাকে উদ্দেশ্য করে বলতে লাগে, শোন মা, তোর কি হয়েছে আমাকে বল, এমন করছিস কেন? তোকে কি পেয়াস কিছু বলেছে? পিয়াসের নাম শুনে মেঘা আরও রেগে যায়। রেগে গিয়ে ফুলদানি তার বাবার দিকে ছুঁড়ে মারে। মেঘা তার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আমি আর পিয়াসদের বাড়িতে যাব না, ওর সাথে আমি সংসার করতে চাই না, আমি ওর কাছ থেকে ডিভোর্স চাই, ডিভোর্স। কথাটি বলে মেঘা আর রুমে না থেকে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে মেঘা শাওয়ার ছেড়ে কান্না করতে লাগে আর মনে মনে বলতে লাগে, জীবনে তো কাউকে পছন্দ করিনি, প্রেম ভালোবাসা কি বুঝতে পারিনি, তোমার থেকে শিখেছি। আর আজ তুমি কিনা আমাকে অপমান করলে। তোমার জন্য ভালো হতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো অগ্নি তোমার কাছে টেনে নাওনি আমাকে, তাই আর ভালো হয়ে থাকতে চাই না। অন্যদিকে মেঘার বাবা পিয়াসের বাবাকে ফোন করে বলতে লাগে, কে? আমার মেয়ে বাড়িতে এসে ভাঙচুর করেছে, তা তোর বাসায় কোনো কিছু হয়েছে নাকি পিয়াসের সাথে কিংবা ভাবির সাথে? না, বাসা যতক্ষণ ছিল ততক্ষণ তো ভালোই ছিল। তা কি হয়েছে, ফোন করে এগুলো জিজ্ঞেস করছিস কেন? তারপর মেঘার বাবা পিয়াসের বাবাকে সকল কথা খুলে বল। আরও ভালো লাগছিল না, কলেজ থেকে বেরিয়ে আসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। বাসায় গিয়ে পিয়াস তার রুমে চলে যায়। তারপর ফ্রেশ হয়ে খাটে শুয়ে পড়ে। অন্যদিকে পিয়াস খাটে শুয়ে পড়ে ভাবতে থাকে, মেয়েটার সাথে তখন ওই রকম ব্যবহার করা মোটেও ঠিক হয়নি। হয়তো সত্যি আমার জন্য নিজেকে চেঞ্জ করতে চেয়েছিল সে। আমিও তো মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। 25 তারিখে ওর জন্মদিন, জন্মদিনে ওকে সারপ্রাইজ হিসেবে আমি সারা জীবনের জন্য ওর হাতটা চাইতাম। ওই দিন রাত্রিতেও এরকমভাবে কথা বলা মোটেও ঠিক হয়নি আমার। খাটে শুতেই ঘুমিয়ে যায়। সন্ধ্যের দিকে মিনা ডাকে, ঘুম ভাঙে। ভাইয়া, ওই ভাইয়া, কি করছো তুমি? কই আপু, মনে আমি তো কিছুই করিনি। তাহলে বাবা মা তোমার উপর ওরকম রেগে আছে কেন? আমার উপর রেগে আছে কেন তা আমি কি করে বলবো? তারপর পিয়াস শোয়া থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তার বাবা মার কাছে চলে যায়। তখনই পিয়াসের বাবা মা পিয়াসকে উদ্দেশ্য করে বলতে লাগে, মেঘামা কই? জানি না কই গেছে, বোঝাই ওর নিজের বাড়ি গেছে। নিজের বাড়ির সামনে মানে? এটাই তো নিজের বাড়ি। ওর বাবার বাড়ি গেছে। শোন বাবা, তুই এখন আমার বাড়ি থেকে বের হবি। মেঘ, আমাকে নিয়ে তবে বাড়িতে ফিরবি। এর আগে যদি তুই বাড়িতে ফিরেছিস তাহলে তোর খবর আছে। বাবা মার মুখে এরকম কথা শুনে মুহূর্তে বোকা বনে যায় পিয়াস। তারপর পিয়াস তার শ্বশুর বাড়ি চলে যায়। দরজার কলিং বেল দিতে মেঘার মা এসে দরজা খুলে পিয়াসকে সামনে দেখতে পেয়ে মেঘার মা পিয়াসকে উদ্দেশ্য করে বলতে লাগে, শোনো বাবা, আমার মেয়ে বদমেজাজি, রাগী, কিন্তু ও অনেক সরল মনের মানুষ, যা বোঝে তাই করে। জানি না তোমাদের মধ্যে কি হয়েছে, কিন্তু না আন্টি, আপনাকে এই কথা দিলাম, মৃত্যুর আগ পর্যন্ত আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না। পিয়াস মেঘার রুমে চলে যায়। মেঘার রুমে এসে দেখে বাচ্চাদের মতো করে ফুপে ফুপে কান্না করছে মেঘা। তারপর মেঘার কাছে এসে পিছন থেকে জড়িয়ে ধরে পিয়াস। হঠাৎ এরকম কাজে আশ্চর্য হয়ে যায় মেঘা। পিছনে ঘাড় ঘুরিয়ে দেখে পিয়াস দাঁড়িয়ে আছে। অমনি পিয়াসের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে পিয়াসের গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলতে লাগে, আপনি এখানে এসেছেন কেন, আর আমাকে এবার জড়িয়ে ধরেছেন কেন? আমি আমার বউকে জড়িয়ে ধরেছি। আরও বউকে জড়িয়ে ধরতে কোনো পারমিশন লাগে না, আর কোনো কারণও লাগে না। কে আপনার বউ? কেন, তুমি আমার বিয়ে করা বউ। এই যে কানে ধরছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। পিয়াসকে বাচ্চা মোপানা করতে দেখে মেঘা ফিক করে হেসে ওঠে। মুহূর্তে নিজেকে সামলে নিয়ে মেঘা বলতে লাগে, সত্যি আপনি কি আমাকে ভালোবাসেন? তার বলতে আগামী দিনের পথ চলতে আমি তোমাকে আমার পাশে চাই। তুমি কি হবে আমার বাবুর আম্মু? কি বলেন না আপনি? এই বলে পিয়াস এসে দুজনের ঠোঁট এক করে দেয়। মুহূর্তে নিস্তব্ধ পুরো পৃথিবী মেঘার। তাহলে কি আপনি আমাকে মেনে নিয়েছেন? তোমাকে তো মেনে নিয়েছি সে কবে, শুধু অপেক্ষা করছিলাম 25 তারিখ হবার, কারণ আমি জানি তোমার 25 তারিখে জন্মদিন, তাই চেয়েছিলাম সকল কথা 25 তারিখে বলে তোমাকে সারপ্রাইজ দেব। কিন্তু দেখো, এর আগে তুমি যে কীর্তি শুরু করলে, তোমাকে আর আগে না বলে থাকতে পারলাম না। আমিও আপনাকে সে অনেক আগে থেকেই পছন্দ করতাম। ইভেন আপনি স্কুলে প্রথম আসেন সেদিন আমি আপনাকে পছন্দ করে ফেলেছিলাম। পরে শুনলাম যে আপনি স্যার, আর তাই বলা হয়নি। তারপর তারা দুজন আরও কথা বলতে লাগে। একটু পর রুম থেকে বেরিয়ে যায় তারা দুজন। মেঘার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে পিয়াসের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এভাবেই পূর্ণতা পাক ভালোবাসা।